আসসালামু আলাইকুম প্রিয় খ ইউনিটের শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আমাকে একটু বলো যে সবার কেমন যাচ্ছে দিনকাল? আমরা বাংলা ক্লাস খুব রেগুলার না করলেও মাঝে দিয়ে হিরণময় বাউলিয়া ভাই কিছু ক্লাস নিলেন। আমি কিন্তু আবার হাজির হয়ে গেলাম। লিওন বলছে ওয়ালাইকুম আসসালাম। লিওন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আমি বেশ ভালো আছি। আমি আশা করি তোমরা সবাই ভালো আছো, হ্যাঁ? একটু ২ মিনিট দেখি। সবাই একটু আসুক ক্লাসে। তারপর আমরা একটু ক্লাসটা শুরু করি। আমি দেখি এই মুহূর্তে কে আছো এটা। ওয়ালাইকুম আসসালাম সামিনা। সরি, শামিমা। আমাদের সাথে এখন কে আছো লাইভে? এই মুহূর্তে আছো হুমায়রা, মানে শামিমা মানে রুমি আরকি। লিওন আছো সুমাইয়া, জান্নাত আছে, নাইমা মানে জান্নাত হোসাইন, জান্নাতুত নাইমা। আর আছে আমাদের তাহসিনা। আর কেউ আছে নাকি? আছে, আলোমনি আছে। আমাদের সব ক্লাসে থাকা আলোমনি। একটু ২ মিনিট সময় দেই, হ্যাঁ? আমরা দেখি কে পোলাপান একটু আসুক, তারপরে আমরা আস্তে ধীরে ক্লাসটা শুরু করে দেই। আমরা আজকে যে লেখকের ক্লাস করাবো, রেইনকোট, আ আমি উনাকে নিয়ে আসলে অনেক কিছু বলার আছে। হাবিবা, ওয়ালাইকুম আসসালাম হাবিবা, তাহসিনা, সুমাইয়া, ওয়ালাইকুম আসসালাম। সবাইকে একসাথে বলছি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, তোমাদের কাছে ওয়েদারটা কেমন লাগছে বলো তো? আমি জানি না তোমাদের জেলায় কেমন ওয়েদার। ঢাকাতে আমার কাছে বছরের সবচেয়ে বাজে ওয়েদার মনে হচ্ছে গত কয়েকদিন ধরে। মানুষজনের সিজন চেঞ্জ এর কারণে জ্বর হচ্ছে, ঠান্ডা লাগছে। আবার বেশ গরম পড়ে রাতে, অনেক গরম পড়ে ঢাকায়। দিনের বেলাতেও গরম থাকে ভালোই। রোদের তেজ অনেক বেশি। শীতকাল সামনে, কিন্তু শীতকালের কোনো চিহ্নই নাই। খুবই অদ্ভুত একটা ওয়েদার। আমার কাছে ঢাকার ওয়েদারটাকে দেখে মনে হয়, খুবই অদ্ভুত একটা ওয়েদার মনে হয় এটাকে। আবার মানুষজন এখন আসলে কি বলবো যে শীতের জামাও পড়তে পারছে না, গরমে অবস্থা খারাপ। আর খুবই ধুলা। আকাশ কেমন জানি স্মোগ, মানে মনে হয় যে শুধু ধুলা চারিদিকে, শুধু আকাশ না, সবকিছু স্মোক আর স্মোক, মানে যেটা ফগ না, আসলে কুয়াশা না, এই ধুলা। খুব বিশ্রী অবস্থা ঢাকাতে এই মুহূর্তে বর্তমানে। হুমায়রা বলছে বগুড়ায় বৃষ্টি হচ্ছে। ঢাকায় গুড়ি বৃষ্টি গতকালকে দুপুরে একটু হলো, আজকে অল্প একটু হচ্ছে, মানে কয়েক ফোঁটা বৃষ্টি পড়লো, কিন্তু এই বৃষ্টি পড়া আর না পড়া একই কথা। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি আলোমনি। আচ্ছা, ইটস রেইনিং নাও এট ময়মনসিংহ, তাহসিনা বলল। সুমাইয়াও বলছে আকাশে মেঘলা ভাব। শামীমা বলছে দিনাজপুরের আবহাওয়া ভালো। সায়েম ওয়ালাইকুম আসসালাম। সো ঢাকার আবহাওয়া ভালো হোক, এটা আমি চাই। এনিওয়ে, সো আমরা এখন ক্লাসটা শুরু করে দিচ্ছি। আবহাওয়াটা খুব বাজে, তবে আজকে আকাশটা মেঘলা, বৃষ্টি নামবে একটু পরে। হ্যাঁ হাসিবা, আমিও আশা করছি বৃষ্টি নামবে, কিন্তু গতকালকেও কিন্তু আকাশ এরকম অনেক মানে কেমন জানি ছিল দুপুরবেলা, কিন্তু পরে কিন্তু কোনো বৃষ্টি টিষ্টি আর নামে নাই। রেইনকোট আমরা পড়বো আজকে ফার্স্ট ডে, তাই তো? আখতারুজ্জামান ইলিয়াস হলো গিয়ে ধরো আমাদের সবচেয়ে শক্তিমান লেখক যারা বাংলা সাহিত্যে, তাদের একজন বলা যায়। হুমায়ুন আহমেদ পড়তে হয় কি, একটা সময় কোনো কনসেনট্রেশন দিয়ে নিজে থেকে জোর করে পড়বো এটা আর হয় না। কারণ হুমায়ুন আহমেদ এত সুখপাঠ্য বা এত সহজ পাঠ্য, সে হচ্ছে তোমাকে তার ফ্লোতেই এগিয়ে নিয়ে যেতে থাকবে। মানে তোমার আলাদা করে কোনো ইফোর্ট দেওয়া লাগবে না। হুমায়ুন আহমেদ নিজেই এত সুন্দর করে লিখেছেন যে তোমার মনে হবে তুমি যেন শুধু ভেসে চলে যাচ্ছ সেই লেখার সাথে। তো আখতারুজ্জামান ইলিয়াসের ক্ষেত্রে বিষয়টা এমন নয়। আখতারুজ্জামান ইলিয়াসের লেখার মাঝে একটা অন্যরকম ডেপথ আছে। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের লেখার মাঝে আমরা এমন কিছু বিষয়াদি পেয়েছি বা এমন কিছু বিষয়াদি পাই যেগুলো আমাদেরকে অনেক চিন্তার খোরাক দেয় বা ভাবতে শেখায়। তো আখতারুজ্জামান ইলিয়াসের রেইনকোট গল্পটা হচ্ছে তার একটা ছোট গল্প। তিনি সর্বমোট ২৮টার মতো ছোট গল্প লিখেছেন, যেটা খুবই কম একজন লেখক হিসেবে। আর তিনি সর্বসাকুল্যে মাত্র ২ টো উপন্যাস লিখেছেন। একটা হচ্ছে খোয়াবনামা আর একটা হচ্ছে চিলেকোঠার সেপাই। সো চিলেকোঠার সেপাইটা আমি পড়েছিলাম, তখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে নিয়েই আমি ওটা পড়েছিলাম। আর খোয়াবনামা বইটা হচ্ছে আমার, বইটা ডিরেক্ট পড়া হয়নি। কিন্তু খোয়াবনামার উপরে একটা মঞ্চনাটক হয়েছিল বা বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। সো শিল্পকলা একাডেমির যেই মূল নাট্যশালা, জাতীয় নাট্যশালাতে আরকি। সো ওখানে আমি এটার নাটকটা দেখেছিলাম, মঞ্চায়নটা দেখেছিলাম, সেটা আমার মনে পড়ে। সো আখতারুজ্জামান ইলিয়াস ১৯৪৩ সালের ১২ই ফেব্রুয়ারি গাইবান্ধার গটিয়া গ্রামে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তিনি মামাবাড়িতে।
এবং তার মামা বাড়িতে কোন গ্রামটা ছিল এটা, তিনি গটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। প্রত্যেকটা তথ্য গুরুত্বপূর্ণ। এবং কোন জেলা ছিল সেটা, এটা ছিল গাইবান্ধা। তার পিতৃনিবাস বগুড়া শহরের উপকণ্ঠে অবস্থিত নারুলি গ্রামে। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি, যদিও তার জন্ম হয়েছিল গাইবান্ধায়, কিন্তু তার পিতৃনিবাস বা তার বাবার যে বাড়ি সেটা কিন্তু আসলে গাইবান্ধা নয়, বরং সেটা ছিল বগুড়া শহরের খুব কাছাকাছি নারুলি গ্রামে। আর গাইবান্ধার গেটিয়া গ্রামে তারা জন্মগ্রহণ করেন। তার বাবা মায়ের দেয়া নাম কি ছিল? তার বাবা মায়ের দেয়া নাম ছিল আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস। আর আমরা এখানে কি দেখি তার নামটা? আমরা জাস্ট আখতারুজ্জামান ইলিয়াস, মোহাম্মদটা আমরা ওনার নামে ব্যবহৃত হতে দেখতাম না। বইয়ের টাইটেলে উনি কখনোই মোহাম্মদ নামটা ব্যবহার করতেন না, জাস্ট আখতারুজ্জামান ইলিয়াস এই নামেই তিনি ব্যবহার করেছেন। আখতারুজ্জামান ইলিয়াসের লেখার মাঝে অনেকে বলে যে অনেক গালাগালি আছে, এটা আছে সেটা আছে। হ্যাঁ, গালাগালি আছে, এটা সত্য। কিন্তু এটাও দেখতে হবে যে উনি কোন আঙ্গিকে, কিসের পার্সপেক্টিভে তিনি ওটা লিখেছেন। যদিও তিনি রিক্সাওয়ালা নিয়ে লিখেছেন বা তিনি বস্তির কাহিনী নিয়ে লিখেছেন তা নয়। এখন তুমি যদি একটা লেখা লিখো ধরো বস্তির কাহিনী নিয়ে, তাহলে ওখানে কি গালাগালি আসবে কি আসবে না? গালাগালি আসবে। এখন তুমি যদি সেটাকে অমিট করে যাও, তাহলে তুমি বাস্তবতাকে অস্বীকার করে যেতেই পারো, সেটা তোমার বিষয়। কিন্তু তুমি যদি সত্যিকার অর্থে আসো, তাহলে তো গালাগালি সেখানে আসবেই। প্রথমে বগুড়ায় ও পরে ঢাকায় তার শিক্ষা জীবন অতিবাহিত হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি ছিলেন সরকারি কলেজের বাংলার টিচার ছিলেন তিনি। তিনি দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, দারিদ্র্য, শোষণ, বঞ্চনা এই বিষয়গুলোকে করেছেন তার সাহিত্যের অন্তর্ভুক্ত। আচ্ছা, এবারে আমরা আসলাম, আমি কয়েকটা জিনিস একটু জাগাই, যেমন তার পিতৃ প্রদত্ত নামটা কি, এইটাতে আমি 3 স্টার দিয়ে দিলাম। এরপরে তিনি কর্মজীবনে কি ছিলেন, এটাতে আমি মার্ক করে দিলাম, কজ এটাও ইম্পর্টেন্ট। তার 5টি ছোট গল্প গ্রন্থে সংকলিত আছে মাত্র 28টি গল্প। তাহলে তার ছোট গল্প গ্রন্থ কয়টি? তার ছোট গল্প গ্রন্থ হচ্ছে 5টি। এবং তার সর্বমোট কতটি গল্প প্রকাশিত হয়েছে? মাত্র 28টি গল্প প্রকাশিত হয়েছে। এছাড়া রয়েছে তার 2টি উপন্যাস আর একটা প্রবন্ধ সংকলন। উপন্যাসগুলো কি কি? একটা উপন্যাস হচ্ছে খোয়াবনামা, আর আরেকটা উপন্যাস হচ্ছে চিলেকোঠার সেপাই। তার গল্প গ্রন্থের নাম কি? অন্য ঘরে অন্য স্বর, খোয়ারি, দুধ ভাতে উৎপাত, দোজখের ওম, জাল স্বপ্ন স্বপ্নের জাল। আমি উনার এই মানে গ্রন্থ পরিচিতিতে 3 স্টার দিয়ে দিলাম, কজ উনার গ্রন্থ পরিচিতি থেকে অ্যাডমিশন টেস্টে অনেক প্রশ্ন এসেছে। যেমন একটা প্রশ্ন আসলো যে দোজখের ওম কি ধরনের রচনা, বা দোজখের ওম কি ধরনের গ্রন্থ। নিচে আসলো গল্প গ্রন্থ, কাব্যগ্রন্থ, উপন্যাস, নাটক। তো তোমার তো এটা জানতে হবে, তুমি যদি এটা মুখস্থ না রাখো তুমি তো এটা উত্তর করতে পারবা না। আর তার উপন্যাস কোনটা? তার উপন্যাস দুটো খুব সহজ, চিলেকোঠা সেবাই আর খোয়া প্রেমা। তো আখতারুজ্জামান পড়ার ক্ষেত্রে আমি একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি। চিলেকোঠার সেপাই আর খোয়াবনামা এই দুটো হচ্ছে উনার প্রকাশিত উপন্যাস। এর বাইরে আর যা কিছু আছে তার সবই হচ্ছে গল্পগ্রন্থ। এখন সেটা দুধে ভাতে উৎপাত হোক, সেটা খোয়ারি হোক, আর সেটা জাল স্বপ্ন স্বপ্নের জাল হোক, সেটা যাই হোক না কেন, ওটা হলো গিয়ে উপন্যাস না, যেহেতু তার মানে গল্প। ওনার উপন্যাস দুটোই, একটা হচ্ছে চিলেকোঠার সেপাই, আরেকটা হচ্ছে খোয়াবনামা। আমি এতবার বলছি কারণ এগুলো থেকে প্রশ্ন আসে। তিনি ক্যান্সারে ঢাকায় মৃত্যুবরণ করেন 1997 সালে। তো গল্পে আমরা যাব না, গল্প পাঠ কোনো অর্থ বহন করে না, কিন্তু আমাদেরকে একটু জানতে হবে কারণ আমাদের এটার উপরে রিটেন পার্ট রয়েছে। সো গল্পটা আমরা একটু না পড়লেও ছোট করে আমরা কিছু বিষয় জানি। আমরা এখানে একজন মধ্যবিত্তের ঘটনা দেখতে পাই, যে মধ্যবিত্ত হচ্ছে প্রচন্ড রকম ওয়েট ভীতু একটা ক্যারেক্টার। শব্দার্থটিকে আমরা যাব, প্রচন্ড রকম ভীতু একটা ক্যারেক্টার, এবং তিনি হচ্ছেন ঢাকা কলেজের একজন শিক্ষক। প্রচন্ড ভীতু একজন ক্যারেক্টার, ঢাকা কলেজের একজন শিক্ষক। আর তার নাম কি? তার নাম হচ্ছে নুরুল হুদা। এই ভদ্রলোক পুরো ঘটনা জুড়ে তার মুখের ভাষাতেই, মানে উত্তম পুরুষের জবানিতে বলতে পারো, কাহিনীটাকে বর্ণনা করেছেন। উত্তম পুরুষের জবানি কি মানে আমি, আমরা, আমি, যদি আমি নিজেই বর্ণনা করি এরকম ভাবে। তো সেই নুরুল হুদা, যিনি হচ্ছেন আমাদের গল্প কথক, যার বর্ণনাতে আমরা পুরো গল্পটা দেখতে পাই, তিনি যখন গল্পটাকে নিয়ে এগিয়ে যাচ্ছেন, এর মাঝে অনেক কিছু আসে। তিনি অত্যন্ত ভীতু প্রকৃতির একজন মানুষ। তো তাদের ঢাকা কলেজে মিলিটারি ক্যাম্প হয়, পাকিস্তানি মিলিটারি ক্যাম্প। ঢাকা কলেজের সামনে
মুক্তিবাহিনীরা কি করে, তারা হচ্ছে বোমা ফেলে ট্রান্সফরমারটাকে তারা বার্স্ট করে ইলেকট্রিসিটির। সো এই যে ট্রান্সফরমার বার্স্ট করা, এটার কাহিনীকে কেন্দ্র করে সেই ক্যাম্পের যিনি কমান্ডার, তিনি তলব করেন বা তিনি খুঁজে পাঠান আমাদের এই গল্পকথক নুরুল হুদাকে, ওই কলেজের টিচার, এবং আব্দুস সাত্তার মৃধাকে, এই দুজন টিচারকে। তো নুরুল হুদা যখন যান, সেই যাবার পথে এই পুরোটা সময় জুড়েই হচ্ছে তার কাহিনীটা চলতে থাকে। যখন তাকে প্রথম এসে কলেজ থেকে একজন এসে ডাকে, ডাকার পরে হচ্ছে সে যেতে থাকে। তো যেতে যেতে এই সময় সে যখন বাসে যায়, বাসে যাওয়ার সময় বিভিন্ন রকম মানুষ বাসে ওঠে, বাস থেকে নামে। এটা তার মনে নানা রকমের প্রশ্ন এবং সন্দেহ জাগায়, এবং সে যেহেতু অনেক ভীতু একটা মানুষ, তো তার মনে নানা রকম ভয় ভীতি বাসা বাঁধে। এ হয়তোবা ডাকাত, ও হয়তোবা চোর, এ হয়তোবা এমন, সে হয়তোবা তেমন। পথিমধ্যে মিলিটারিও কখনো কখনো থামায়, থামিয়ে হচ্ছে চেক করে, তারপরে গাড়ি ছেড়ে দেয়, তখনও আবার সে খুশি হয়। তো এইভাবে কাহিনীটা চলতে থাকে। এরপর একসময় বাসটা তাকে থামায়। বাসটা থামানোর পরে সে হচ্ছে অফিসের দিকে যায়। এবং আমরা গল্পের মাঝে দেখতে পাই, গল্পের শুরুতে আমাদের যিনি গল্পকথক নুরুল হুদা, তার শ্যালক মিন্টুর কথা। মিন্টু হচ্ছে তার শ্যালক বা তার শালা। সো মিন্টু একজন মুক্তিযোদ্ধা, মুক্তিবাহিনীতে যোগ দিয়েছে। মিন্টুর রেইনকোটটা সে রেখে যায় এই বাসায়, মানে তার বোনের বাসায়। তো যখন নুরুল হুদা রওনা দেয় তার অফিসের উদ্দেশ্যে, মানে ঢাকা কলেজের উদ্দেশ্যে, তখন যাবার পথে তার ওয়াইফ তাকে এই রেইনকোটটা গায়ে দিতে বলে। এবং রেইনকোটটা গায়ে দেবার পরে তার ভেতরে যেন সেই দেশপ্রেমের চেতনা জেগে ওঠে। এবং দেশপ্রেমের চেতনা বা মুক্তিযুদ্ধের চেতনা এতটা গভীরভাবেই তার ভেতরে তখন জন্ম নেয় যে সে নিজেকে আর ওই ভীতু নুরুল হুদা হিসেবে পায় না। ভাই আমাকে একটু 1 কাপ রং চা দিয়েন। আর ভাই একটা লিপ জেল আছে, আমি যেখানে বসি লিপ জেলটা একটু এনে দিয়েন, তিব্বত লিপ জেল। ঠোঁট টোট ফেটে একাকার অবস্থা। তো মিন্টুর রেইনকোটটা যখন গায়ে চাপায়, গায়ে চাপানোর পরে এই যে চেতনাটা তার ভেতরে জেগে ওঠে, এটার আমরা আরো প্রতিফলন দেখতে পাই তিনি যখন বাস থেকে নামেন, এবং বাস থেকে নেমে তিনি যখন কলেজের উদ্দেশ্যে যান, এবং কলেজের উদ্দেশ্যে যাবার পরে সেখানে যিনি ক্যাম্প কমান্ডার, সেই ক্যাম্প কমান্ডার যখন তাকে জিজ্ঞাসাবাদ করে। তো ক্যাম্প কমান্ডার জিজ্ঞাসাবাদ করার সময় তাকে সন্দেহ করে এই ভেবে যে কিছুদিন আগে কিছু মিস্ত্রি এখানে এসেছিল কিছু আসবাবপত্রের কাজে, এবং সেই মিস্ত্রিরা কি মুক্তি ফৌজের লোক কিনা, এবং তাদের সঙ্গে গুপ্তচর হিসেবে আমাদের এই গল্পের মূল চরিত্র নুরুল হুদা কাজ করেন কিনা। তো এগুলো নিয়ে নানা রকম কথাবার্তা। এরপরে একসময় প্রচন্ড শারীরিক নির্যাতন করা হয় তাকে, এবং সেই শারীরিক নির্যাতনের মুখেও তার কাছে মনে হতে থাকে যে এই দেশকে তিনি কতটা ভালোবাসেন, বা দেশপ্রেম তার মতো এইরকম ভীতু একটা মানুষের মনেও জেগে ওঠে। কারণ সবাই যেখানে কথা বলতো মুক্তিযুদ্ধ নিয়ে, মুক্তিবাহিনী কি করছে না করছে, কোথায় গেরিলা আক্রমণ চালিয়েছে, কোথায় পাকিস্তানিদেরকে পুড়িয়ে দিয়েছে, মানে মানে মেরে ফেলেছে বা বোমা মেরেছে, সেগুলো আলোচনা না করে তিনি সব সময় আসলে খুবই সুবিধাবাদীর মতো শান্ত থাকতে চেষ্টা করতেন। আমি জানি এটা অ্যাডমিশনের ক্লাস, তোমাদের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরেও একটা মিনিট আমি একটা বিষয় না বলে পারছি না। আমি একটা বই পড়ছি আজ বেশ কিছুদিন ধরে। বইটা পড়তে আমার অনেক সময় লাগছে। ডক্টর আহসান আজিজ সরকারের লেখা নীল বই। ডক্টর আহসান আজিজ সরকার একজন সাইকিয়াট্রিস্ট। সো এবং তিনি অত্যন্ত ব্রিলিয়ান্ট একজন মানুষও ছিলেন। তার জীবনে ঢাকা মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করেছিলেন। তো তিনি মূলত লিখেছেন সেখানে আমাদের বাঙালি জাতির এই যে দুরবস্থা, এটা নিয়েই মূলত লেখা। আমরা আসলে কেন এমন? আমরা কিন্তু আগে থেকেই এমন ছিলাম। নতুন করে আমরা এমন নই। আমাদের এখানে যেমন হিটলার কিনা একটা খুব সুন্দর কথা তিনি উল্লেখ করেছেন। নেতাজি সুভাষচন্দ্র তিনি কিন্তু হিটলারের কাছে সাহায্য চেয়েছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য। কিন্তু হিটলার ১ বছর ঘুরিয়েছেন। ১ বছর ঘুরিয়ে লাস্ট পর্যন্ত দেখাই করেন নাই। কারণ তার কাছে মনে হতো যে আজাদ হিন্দ ফৌজ, মানে আমাদের যে এই অঞ্চলের যে আর্মি, এটা হচ্ছে একটা কৌতুক। এটা হচ্ছে একটা ক্লাউন তার মতে। ব্রিটিশরা এত দূর দূরান্ত থেকে এসে আমাদেরকে সবকিছু দখল করে নিয়ে গেল। আর আমরা বসে, বসে কি করলাম? আমরা বসে, বসে কি মানে কি করলাম আমরা আসলে বসে, বসে? তারপরে ব্রিটিশরা এতদূর থেকে এত কিছু নিয়ে গেল। মুঘলদের কথাও যখন আমরা বলি যে মুঘলরা আমাদেরকে এখানে শাসন করেছে। সো মুঘল তো জেনেটিক্যালি তো আমরা মুঘলদের মতো না। মানে মুঘলরা তো বাংলার কেউ না বা ইন্ডিয়ানই না। তারা এসেছে আফগানিস্তানের ওই অঞ্চল, ওই দিকের অঞ্চল থেকে এসেছে। শাম যে অঞ্চল, ওই আফগানিস্তান, সিরিয়া ওই দিক থেকে তারা এসেছিল। তো আমার কথা হচ্ছে এটাই যে বাঙালি স্বভাবজাত অত্যন্ত ভীতু একটা জাতি, অত্যন্ত ভীতু প্রকৃতির এবং সুবিধাবাদী জাতি। মানে যতক্ষণ তার গায়ে এসে বিপদটা না পড়ে ততক্ষণ পর্যন্ত সে কোনো রিয়্যাক্ট করে না। এর জন্যই দেখা যায়
ধরো একটা পাবলিক বাসে হয়তোবা কোনো মেয়েকে কেউ ইফটিজ করছে বা কোনো নারীকে কেউ ব্যাকটাচ করছে, কিন্তু কেউ এগিয়ে যায় না, কেউ এগিয়ে যায় না। দেখো, যারা খারাপ মানুষ তারা কিন্তু সংখ্যায় অনেক কম, কিন্তু তারা অনেক ইউনাইটেড বা সংঘবদ্ধ। আর যারা ভালো মানুষ তারা আসলে কেউ কারো বিপদে এগিয়ে আসে না। তো তোমরা অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়বা, জীবনে ইনশাল্লাহ অনেক বড় বড় কিছু হবা, কিন্তু তোমরা ভালো মানুষ হওয়ারটা ভুলে যেও না। আমাদের দেশে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়া মানুষের অভাব নাই, বিসিএস ক্যাডারের অভাব নাই, বড় বড় ব্যবসায়ীর অভাব নাই, রাজনীতিবিদের অভাব নাই, কিন্তু আমাদের দেশে ভালো মানুষের বড় অভাব, অনেক অভাব ভালো মানুষের। ভালো মানুষের অভাব বলেই আমরা এতটা অনাচার, এতটা মানে আহ কি বলবো যে এতটা অবিচার এই দেশের মাঝে আমরা দেখে থাকি। এনিওয়ে, আমাকে কিছু টেক্সট করেছে কয়েকজন, আমি একটু সেই রিপ্লাই গুলো দিয়ে নিই। হাসিবা বলেছে যে অ্যানিমেটেড ভিডিও গুলো না, অ্যানিমেটেড ভিডিও হচ্ছে অ্যাডমিশন কোর্সের জন্য থাকছে না, আর অ্যাডমিশন কোর্সে আসলে অ্যানিমেটেড ভিডিও দেখে দেখে বাস্তবিকভাবে করার মতো এত সময়ও নাই। অ্যানিমেশন ভিডিও দেখা, অ্যানিমেশন ভিডিও অনেক বেশি কম্প্রিহেন্সিভ, অনেক সময় নিয়ে করা। অ্যাডমিশন কোর্সের সাথে অ্যানিমেটেড ভিডিও ইনক্লুডেড না হাসিবা, আমি দুঃখিত এটার জন্য। সায়েম বলেছে যে ভাই আমি এইচএসসি 2026 সালে পরীক্ষা দিব, তাই আমার একদিক দিয়ে সুবিধা হয়েছে, আমি পড়াটা আবার রিভিশন দিতে পারছি। তো আমি আসলে ঠিক শিওর না তুমি কি ইমপ্রুভমেন্টের জন্য 2026 সালে পরীক্ষা দিচ্ছ, মানে তুমি সায়েম এখানে অ্যাডমিশনের ক্লাস কেন করছো যদি তুমি 2026 সালে পরীক্ষা দাও? আকিব বলেছে আমি সায়েন্স থেকে, আমার এসএসসি 3, এইচএসসি 3. আচ্ছা আকিব, তুমি একটু কাইন্ডলি তোমার প্রোফাইলটা আমাকে ইনবক্সে নক দাও, আমি একটু দেখি সার্কুলার গুলো, দেখে আমি তোমাকে একটা ইউনিভার্সিটি, আমি তোমাকে কয়েকটা শর্ট লিস্ট করে দিচ্ছি, তুমি এগুলোতে অ্যাপ্লাই করো। হতাশ হবার কোনো কারণ নাই, পড়তে থাকো, পড়াশোনা ফেলানো যাবে না। মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতি নিয়েই গল্পটি রচিত। আর মুক্তিযুদ্ধের তখন শেষ পর্যায়ে ঢাকায় তখন মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ শুরু হয়েছে। গেরিলা আক্রমণগুলো হচ্ছে অতর্কিত আক্রমণ। যেমন ধরো ক্র্যাক প্লাটুনের কথা আমরা অনেকেই হয়তোবা শুনেছি। তো সেই ক্র্যাক প্লাটুন, না ভাই আমি আগে অ্যাডমিশনে ভর্তি জেনে আগে থেকে ভালো করি, আমার মতে এটা ভালো সিদ্ধান্ত হয় নাই সাইম। আগে এই যে 1 বছর আগে অ্যাডমিশনে তুমি ভর্তি হয়েছো, এটা আমার মতে কোনো দিক থেকেই ভালো সিদ্ধান্ত হয় নাই, এটা আমার ব্যক্তিগত অভিমত। মানে এখন তোমার এইচএসসি তে অনেক পড়া, এইচএসসি পড়া বাদ দিয়ে এখানে অ্যাডমিশনের ক্লাস করা 1 বছর আগে, আমি তোমার জায়গাতে হলে এটা করতাম না বা আমি এটা সাপোর্ট করতাম না। যা হোক, আহ অন্যদের পিডিএফ কি আসে অ্যাপে? সবারই পিডিএফ অ্যাপে আসে শামিমা। হুম, আমি যেটা বলছিলাম সেটা হলো যে যেমন তোমরা ক্র্যাক প্লাটুনের নাম শুনেছো, সো ক্র্যাক প্লাটুন যেই ধরনের কাজ করেছে তার একটা উদাহরণ দিলেও হচ্ছে তোমরা বুঝবা যে গেরিলা আক্রমণ কেমন হতে পারে। ধরো হোটেল শেরাটনে তারা গিয়েছে তখন, ওখানে ধরো যারা হচ্ছে বিভিন্ন রকম যে চালের সাপ্লাইয়ার বা এরকম পরিচয় দিয়ে তারা ধরো গাড়িটা নিয়ে ঢুকেছে, চালের সাপ্লাই দিত, ওরা গিয়ে ওখানকার বিভিন্ন ওয়াশরুম গুলোতে টাইম মানে বোমা ফিট করে দিয়ে এসেছিল। এখন তুমি বলতে পারো যে হোটেল ইন্টারকন্টিনেন্টালেই কেন, ওখানেই বা কেন বোমা ফিট করে দিয়ে আসলো? কারণ একটা যুদ্ধের মাঝে ভায়োলেন্স, ভীতি সৃষ্টি করা, তারপরে বৈদেশিক মহলে চাপ সৃষ্টি করা অনেক গুরুত্বপূর্ণ। তো হোটেল ইন্টারকন্টিনেন্টালে কারা থাকতেন বা এখনো থাকে, অনেক ফরেইনার থাকে যখন আসে দেশে কাজে, তখন ওখানে প্রচুর ফরেইনার ছিলেন। সো যখন ওখানে বোমা বিস্ফোরণ হলো, বোমা বিস্ফোরণ হবার কারণে মানুষ আসলে ঠিক তখন ফরেইনাররা এটাতে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হলো। সো এটা ছিল, যেহেতু তখন দেশটা পাকিস্তানেরই, তো পাকিস্তানের উপর একটা অনেক বড় চাপ সৃষ্টি করার একটা মানে চাপ সৃষ্টি করাটা সম্ভব হয়েছিল তখন এই কাহিনীর মধ্য দিয়ে। মুক্তিযুদ্ধের তখন শেষ পর্যায়ে ঢাকায় তখন মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ শুরু হয়েছে। তারই একটি ঘটনা এই গল্পের বিষয়, যেখানে ঢাকা কলেজের সামনে গেরিলা আক্রমণের ফলে বৈদ্যুতিক ট্রান্সফরমার ধ্বংস করে দেওয়া হয়েছে। তো ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানি সেনাবাহিনী কলেজের শিক্ষকদের তলব করে, মানে খোঁজে, এবং তাদের মধ্য থেকে নুরুল হুদা ও আব্দুস সাত্তার মৃধাকে গ্রেপ্তার করে নির্যাতন চালিয়ে মুক্তিযোদ্ধাদের সন্ধান পাওয়ার চেষ্টা করে। আমরা এই দুইটা শিক্ষকের নাম একদম মুখস্থ রাখবো। একজন হচ্ছে নুরুল হুদা, আরেকজন হচ্ছেন আব্দুস সাত্তার মৃধা, যাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। নুরুল হুদার জবানিতে গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে পাকিস্তানি বাহিনীর বর্বর নিপীড়ন ও হত্যা যজ্ঞের মধ্যে ঢাকা শহরের আতঙ্কগ্রস্ত জীবনের চিত্র। গেরিলা আক্রমণের ঘটনা ঘটে যে রাতে, তার পরদিন সকালে ছিল বৃষ্টি। তলব পেয়ে, খোঁজ পেয়ে সেই বৃষ্টির মধ্যে নুরুল হুদাকে কলেজে যেতে যে রেইনকোটটি পড়তে হয়, সেটি ছিল তার শ্যালক মুক্তিযোদ্ধা মিন্টুর। এই রেইনকোট আমরা বলছি, সেই রেইনকোটটার মালিক আসলে মূলত মিন্টু।
তো গল্পে এই রেইনকোটের প্রতীকী তাৎপর্য অসাধারণ। মুক্তিযোদ্ধা শ্যালকের সেই রেইনকোট গায়ে দিয়ে সাধারণ ভীতু প্রকৃতি নুরুল হুদার মধ্যে সঞ্চারিত হয় যে উষ্ণতা, সাহস ও দেশপ্রেম, তারই ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে এই গল্পে। আমরা এবারে কিছু শব্দার্থে যাই, কারণ রেইনকোটের শব্দার্থ থেকেও অ্যাডমিশন টেস্টে বেশ কয়েকবার প্রশ্ন এসেছে। রেইনকোটে আবার অনেকগুলো বিদেশি ভাষার লাইনও আছে, সো এজন্য এগুলো আবার একটু খেয়াল রাখতে হয়। যেমন ধরো জেনারেল স্টেটমেন্ট। জেনারেল স্টেটমেন্ট মানে কি? এটা হচ্ছে সাধারণ একটা বিবৃতি দেওয়া। স্পেসিফিক ক্লাসিফিকেশন মানে সুনির্দিষ্ট শ্রেণীকরণ, অর্থাৎ সুনির্দিষ্ট শ্রেণীতে বিভক্ত করা। তলব কিয়া অভিযান হোগা মিসকিরিয়ান, তলব করেছেন এখনই যেতে হবে। আচ্ছা, মিসকিরিয়ান লোক, আচ্ছা মিসক্রিয়েন্ট এই শব্দটা আমরা অনেকবার পাবো। এটা এখানে হচ্ছে মিসকিরিয়ান, এরকম নানা রকম ইয়েতে বলা হয়েছে। আচ্ছা, মিসক্রিয়ান্ট এটা কি? এটা হচ্ছে একটা ইংরেজি শব্দ। মিসক্রিয়েন্ট মানে কি? এটা হচ্ছে দুষ্কৃতকারী, হ্যাঁ, মানে যিনি হচ্ছেন ধরো ক্ষতি করবেন এমন আর কি। আমি আশা করি বুঝতে পারছো। মিসক্রিয়েন্ট মানে দুষ্কৃতকারী। আচ্ছা, দুষ্কৃতিকারী, ঠিক আছে। ক্যাসে মানে কিভাবে, ও আপ ভি কহ সাকতা, সেটা আপনি বলতে পারেন। মিসক্রিয়েন্ট মানে দুষ্কৃতকারী, এটা তো আমি বললাম। এবারে আমরা আসবো যে ওয়েল্ডিং ওয়ার্কশপ, এটার মানে কি? এটার মানে হচ্ছে ঝালাই কারখানা। সাবভার্সিভ অ্যাক্টিভিটিস, এটার মানে কি? এটার মানে হচ্ছে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড। আমাদেরকে এগুলো একটু মনে রাখতে হবে, কারণ আমাদের এই প্রশ্নগুলো দেখা যায় আসার মতো, এবং এগুলো একটু ভিন্ন আর ৮-১০টা প্রশ্নের চেয়ে। যেমন সাবভার্সিভ অ্যাক্টিভিটিস, এটা মানে হচ্ছে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড। মূলত মুক্তিযোদ্ধাদের ওই সময়ের যে কাজগুলো, এগুলো হচ্ছে আহ মানে যারা পাকিস্তানি সরকার এবং তাদের সমর্থকরা ১৯৭১ সালে এভাবে এগুলোকে অভিহিত করত। এবারে আমরা সেই ক্র্যাকডাউনের রাত ১৯৭১ সালের ২৫শে মার্চ দিবাগত রাতে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকায় যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ, গণহত্যা পরিচালনা করে, সেই রাতের কথা বলা হয়েছে ক্র্যাকডাউনের রাত। রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার আর আমাদের জেনারেল মনসুন। এই কথাটা কেন বলা হয়? এটা দিয়ে কি বোঝানো হয়েছিল? এটা দিয়ে মূলত বোঝানো হয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচন্ড শীতের কবলে পড়ে হিটলারের বাহিনী রুশ বাহিনীর হাতে মানে খুব বাজেভাবে হেরেছিল। তো বাংলাদেশের প্রবল বর্ষায় তেমনি বিপজ্জনক পরিস্থিতিতে পড়েছিল হানাদার পাকিস্তানি বাহিনী। এখানে সেই বিষয়টি তুলনা করা হয়েছে। আচ্ছা, রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার, আমাদের ছিল জেনারেল মনসুন। আমি যদি আরেকটু বিস্তারিত বলি, সেটা হলো যে হিটলারের বাহিনী আসলে এতটা শীত দেখে বা এতটা ঠান্ডা দেখে অভ্যস্ত ছিল না। তো তারা যখন রাশিয়াতে যায়, রাশিয়াতে যাবার পরে এই ঠান্ডাটা প্রচন্ড রকম ভাবে তাদেরকে কাবু করে ফেলে। এই ঠান্ডা দেখে তো তারা অভ্যস্ত না। তেমনি পাকিস্তানিরা কিন্তু আমাদের মতো এরকম পানি দেখে অভ্যস্ত না। তাই এখানকার এই যে এত নদী নালা, এত কিছু, এবং আমাদের যে এই বর্ষা, এটা আসলে তাদেরকে প্রচন্ড রকম ভাবে প্রভাবিত করে, মানে বিপদে ফেলে দেয়। আমার একটা টিচারের কথা মনে পড়লো, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন ওই স্যার। আমি জানি না তিনি এখন কোথায় আছেন কিনা, আমার সাথে তার যোগাযোগ নাই। ক্লাস ৫ পর্যন্ত আমি পড়েছিলাম খিলগাঁও গভর্নমেন্ট স্কুলে, তখন স্যারের সাথে দেখা কথা, সানাউল্লাহ স্যার। তো স্যার এরকম একটা স্টোরি বলেছিল যে ওই সময়ে এমনটা নাকি হতো, মুক্তিযোদ্ধারা তোমার দেখা যেত যে নৌকাতে করে নিয়ে অনেক সময় নৌকাটা ডুবিয়ে ফেলতো। নৌকাটা ডুবিয়ে ফেলতো কেন? নৌকাটা ডুবিয়ে ফেললে যেটা হতো, পাকিস্তানিরা তো সাঁতার জানতো না, ডুবে মরে যাইতো ওরা। মানে ডুবিয়ে মেরে ফেলার জন্য এই কাজটা করতো। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হলো ১৯৯৫ সালে রেইনকোট গল্পটি প্রকাশিত হয়, এবং এটা লেখকের সর্বশেষ গ্রন্থ জাল স্বপ্ন স্বপ্নের জাল এই গ্রন্থে সংকলিত হয়। তাহলে তাহলে আমরা, এটা কত সালে প্রকাশিত হয়? ১৯৯৫ সালে। আর এটা কোন গ্রন্থে সংকলিত হয়? জাল স্বপ্ন স্বপ্নের জাল। সো এবারে আমরা
চলে যাব সরাসরি কিছু কোয়েশ্চেন অ্যান্সারে, তোমরা অ্যান্সার করো। শনিতে 7 মঙ্গলে 3 আর সব দিন দিন, এটা কি? এই একদম রিসেন্ট প্রশ্ন, এটা 1 বছর আগে আসা প্রশ্ন। শনিতে 7 মঙ্গলে 3 আর সব দিন দিন, এটা কি? অ্যান্সার দাও তোমরা। আচ্ছা, জাহেরা বলছে প্রবাদ। চলো দেখি অন্যরা কি বলে। কেউ বলছে বচন, কেউ বলছে প্রবাদ, আবার কেউ কেউ বলছে ছড়া। হ্যাঁ, জাহেরা একবার বলল ক মানে বচন, আবার বললা প্রবাদ, আবার তাহসিনা বলছো ছড়া, লিওন বলছো বচন, শামিমা বললা প্রবাদ, শামিমা আক্তার রুমি, একটা শামিমা আক্তার, ও দুইটা শামিমা আক্তার দেখি। রুমি রুমি বললা কত? রুমি বললা হচ্ছে ধাঁধা। ও মাই গড, যার যেটা মনে আসতেছে সে সেটাই বলতেছে রে ভাই। এটা হচ্ছে একটা বচন, খনার বচন। এটা এটা খনার বচন। এটা অ্যান্সার করো। বারান্দাওয়ালা টুপি বলতে মূলত বোঝানো হয়েছে টুপির সামনে একটা এরকম এক্সট্রা অংশ থাকে, ওটাকে আর কি। নিচে শব্দের ঘষায় ঘষায় আগুন জ্বলে, এটা কোন রচনার অন্তর্গত? সবাই বলছে রেইনকোট। তো এটা আসলে খুব সহজ, কারণ যখন আমরা যেই চ্যাপ্টারটা পড়ি, স্বাভাবিক যদি আমি একটা উক্তি দেই, ওটা এই চ্যাপ্টারের প্রশ্নই হবে। কিন্তু পরীক্ষায় তো আর তোমাকে বলে দিবে না। পরীক্ষায় তো আর তুমি এমন যে রেইনকোট পরায় তারপরে তোমাকে জিজ্ঞেস করবে। সো ওখানে আসলে একটু মুশকিল অ্যান্সার করাটা। সো এটা কি? এটা হচ্ছে রেইনকোট। এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা। রেইনকোট গল্পে কাঁটা বলতে কি বোঝানো হয়েছে? এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা। রেইনকোট গল্পে কাঁটা বলতে কি বোঝানো হয়েছে? হুম, এখানে কাঁটা বলতে বোঝানো হয়েছে শহীদ মিনার। এক্স্যাক্টলি, সবাই ঠিক উত্তর দিচ্ছ। পরেরটাতে যাও। রেইনকোট গল্পের রেইনকোট কিসের প্রতীক? এটা ঢাবির প্রশ্ন, 2 বছর আগে এসেছিল। রেইনকোট গল্পের রেইনকোট কিসের প্রতীক? রেইনকোট গল্পের রেইনকোট কিসের প্রতীক? সাহস ও দেশপ্রেমের প্রতীক। এখানে আমি যে বারবার একটা জিনিস বলি, পিওই বা প্রসেস অফ এলিমিনেশন, ধরো এইভাবে দেখো, ধৈর্য ও ক্ষমা, এখানে ধৈর্য বা ক্ষমা রিলেটেড কোনো কথাই নাই, মৃত্যু সম্পর্কিত কোনো কথাই নাই। সাহস ও দেশপ্রেম নাকি সহিষ্ণুতা? সহিষ্ণুতা দেখে অনেকে কনফিউজড হয়ে যায় যে সহিষ্ণুতা কি সহ্য করার ক্ষমতা শিখেছে, কারণ তাকে তো মারধর করছিল। ভাই, ওইটার সাথে কিভাবে তুলনা যায়? তুমি যদি দেখো, মূলত রেইনকোটটা গায়ে চাপার পরে তার কি হয়, রেইনকোটটা গায়ে দেবার পরে তার ভেতরে একটা সাহস জেগে ওঠে এবং দেশপ্রেম জেগে ওঠে। সো তাহলে অবশ্যই উত্তর হবে সাহস ও দেশপ্রেম। রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা কার জবানিতে বিবৃত? এটা একটু ট্যাকটিক্যাল কোয়েশ্চেন, হ্যাঁ। সাত্তার মৃধা হবে না, দ্যাটস ফর শিওর। প্রিন্সিপাল হবে না, দ্যাটস ফর শিওর। এখানে লেখক আর নুরুল হুদা, দুইটার মধ্যে কি হবে উত্তর? এটা একটু ট্যাকটিক্যাল।
হুম। এখানে নুরুল হুদা হবে। কেন লেখক হবে না? রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা কার জবানিতে বিবৃত? লেখকের জবানিতে তখনই বিবৃত হইতো যদি নুরুল হুদাই লেখক হইতেন। কিন্তু নুরুল হুদা তো লেখক না। এটা তো একটা কল্পিত কাহিনী। ধরো নুরুল হুদা যদি লেখক হইতেন, মানে যদি এখানে ধরো এই টিচারটার নাম হইতো আখতারুজ্জামান ইলিয়াস, মানে যদি আখতারুজ্জামান ইলিয়াস হিমসেলফ ওয়াজ দ্য টিচার, তাইলে কি হইতো? তাহলে হচ্ছে এটা উনার জবানিতেই তখন বিবৃত হতো। কিন্তু এটা উনার জবানিতে বিবৃত হয়নি। তার কারণ কি? তার কারণ হচ্ছে নুরুল হুদা ছিলেন এখানে মূল চরিত্র এবং তার জবানিতেই আমরা পুরো ঘটনার বর্ণনা দেখতে পাই এবং শুনতে পাই। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। অনেকের কাছে মনে হতে পারে যে এত সহজ কথা। হ্যাঁ, ঢাবিতে এটা গত ১ বছর আগে আসা প্রশ্ন। সহজ কথাই থাকে রে বাবা, কঠিন কথা থাকে না। একটা এক্সামে শুধু তোমার জ্ঞান পরীক্ষা করা হয় না। তোমার টাইম ম্যানেজমেন্ট স্কিল পরীক্ষা করা হয় এবং তুমি কতটা স্ট্রেস নিতে পারো। এটা হচ্ছে একটা এক্সামের সবচেয়ে বড় পরীক্ষা যে তুমি কতটা স্ট্রেস নিতে পারো। অনেকে হবে কি এখানে, যেমন পোলাপান যেগুলা ব্যাকরণের ক্ষেত্রে খুব, খুব কমন এই ভুলগুলা। নিচের কোনটা অমন একটা কিছু নয়। ধরলাম যে নিচের কোনটা কর্মকর্তৃবাচ্য নয়। ফর এক্সাম্পল আসলো একটা প্রশ্ন। সে যেটা করবে, সে হয়তো দেখবে কর্মকর্তৃবাচ্য তো আসছে, ঠাস করে কর্মকর্তৃবাচ্য, কর্মকর্তৃ হয়, এটা তো কর্মকর্তৃবাচ্য। সেটা সে ওএমআর ফিল আপ করে ফেলবে। তারপরে তার বোধোদয় হবে যে এটা তো কর্মকর্তৃবাচ্য কোনটা সেটা চায় নাই। কোনটা কর্মকর্তৃবাচ্য নয় সেটির কথা বলেছে। আমি আশা করি বুঝতে পারলা। তেমনি শুধু এখানেই শেষ নয়। আরো হচ্ছে তোমার যেমন ধরো যখন মানুষ আমরা একটা পরীক্ষা দিতে যাই, আমাদের কাছে শুধুই জ্ঞানের বিষয়টা থাকে না, তার সাথে স্ট্রেস ম্যানেজমেন্ট এবং টাইম ম্যানেজমেন্ট একটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। যেমন তোমাদের মধ্যে অনেকেই আছো যারা এইচএসসি তে সৃজনশীল ঠিকঠাক লিখে শেষ করতে পারতা না। কারণ তোমার টাইম ম্যানেজমেন্ট স্কিল ভালো ছিল না। সো এইজন্যে পরীক্ষায় আসলে শুধু জ্ঞান চর্চা হয় না, মানে জ্ঞানের টেস্ট করা হয় না, তার পাশাপাশি এটাও টেস্ট হয়। হ্যাঁ। মুক্তিযুদ্ধকে পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার কে বলেছেন? মুক্তিযুদ্ধকে পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার কে বলেছেন? আচ্ছা, তাহসিনা বলল হেনরি কিসেঞ্জার। জাহেরা, তুমি আসলে ইমোজি না দিয়ে তুমি উত্তর দাও। হ্যাঁ, এই ইমোজিটা আমি মনে করবো যে তুমি এখন একটু বন্ধ রাখো ইমোজি দেয়া। তুমি তোমার উত্তর যেগুলো সেগুলো হচ্ছে দাও তুমি। আমাকে একটু সময় দাও। হ্যাঁ, একটু আমার মোবাইলটা বন্ধ করে দেই। হুম, আচ্ছা, বাই দ্য ওয়ে, এটার অ্যান্সার হচ্ছে হেনরি কিসিঞ্জার। হ্যাঁ, আলোমনি জন এফ কেনেডি নয়, এটা হচ্ছে হেনরি কিসিঞ্জার। সবাই ঠিক উত্তর দিয়েছে এক আলোমনি ছাড়া। তোমরা কে কে জানো হেনরি কিসিঞ্জার আসলে কে ছিলেন বা কোন দেশি তিনি? এই ভদ্রলোক কিন্তু মারা গিয়েছে বেশি দিন হয় নাই। তিনি মারা গিয়েছেন মাত্র ২ বছর আগে। ২০২৩ মারা গিয়েছেন এবং বাংলাদেশকে খুব তুচ্ছ-তাচ্ছিল্য করতেন। তিনি বাংলাদেশকে বলেছিলেন একটা তলাবিহীন ঝুড়ি। এ ধরনের উল্টাপাল্টা কথা তিনি বাংলাদেশকে বলেছিলেন। হেনরি কিসিঞ্জার কে ছিলেন আমাকে একটু বলো তো? হেনরি কিসিঞ্জার কে ছিলেন? মানে কোন দেশী ছিলেন এতটুকু বলো তাইলেই হবে। গুগল বা চ্যাটজিপিটি কইরো না। যদি নিজে জেনে থাকো তাইলে বলো, আর না হলে এটাও লিখো যে জানি না। জানি নাও একটা উত্তর হতে পারে। আমাদের বাঙালিরা কেন যেন জানি না বলতে খুব দ্বিধান্বিত হই আমরা। আমরা এটা বলতে চাই না যে জানি না। কেউই জানি না আমরা হেনরি কিসিঞ্জার কোন দেশে ছিলেন? হ্যাঁ, তাহসিনা। হেনরি কিসিঞ্জার
ইউএস এর একজন ডিপ্লোম্যাট ছিলেন, ঠিক আছে, একজন পলিটিশিয়ান ছিলেন, ইউএস এর ছিলেন, তিনি আমেরিকান আমেরিকান ছিলেন হেনরি কিসিঞ্জার। এবং তোমরা জেনে থাকবা যে আমাদের মুক্তিযুদ্ধে আমেরিকা কিন্তু পাকিস্তান পন্থী ছিল, মানে বাংলাদেশ পন্থী ছিল না। রেইনকোট গল্পে মিসক্রিয়ান্ট শব্দটির মানে কি? হ্যাঁ, আমি বলেছিলাম, কিন্তু আমি এটা লিখেও দেখিয়েছি। মিসক্রিয়ান্ট, মিসক্রিয়ান্ট শব্দটির অর্থ হচ্ছে দুষ্কৃতকারী। দুষ্কৃতকারী, হ্যাঁ, মিসক্রিয়ান্ট শব্দের অর্থ হচ্ছে দুষ্কৃতকারী। আলোমনি রাষ্ট্রবিরোধী ছিল হচ্ছে সাবমার্সিভ অ্যাক্টিভিটিস, ওখানে ছিল ওটা দিয়ে বুঝিয়েছিল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড। আর মিসক্রিয়ান্ট শব্দের মানে হচ্ছে দুষ্কৃতকারী। আর একটু মনোযোগ দিয়ে পড়তে হবে আলোমনি, কারণ এটা আমি একটু আগে বলেছিলাম। এই মনোযোগটা খুব দরকার, শুধু অ্যাডমিশন না, যে কোনো কিছুর জন্য। আর অ্যাডমিশন টেস্ট তো অনেক কম্পিটিটিভ এক্সাম, সো এটা আসলে মনোযোগ না থাকলে মুশকিল। খোয়াবনামা উপন্যাসের রচয়িতাকে লিখো। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছিল, এবং এটা অনেকবার এসেছে। এটা খোয়াবনামা উপন্যাসের রচয়িতা কে? খোয়াবনামা উপন্যাসের রচয়িতা কে? হুম, খোয়াবনামা উপন্যাসের রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস। আমরা যখন একটা জিনিস লিখবো, মানে আমরা যখন, আমি বারবার যেমন বলি, বিগত বছরের প্রশ্ন সলভ করলে শুধু আসলে একটা উত্তর জানলেই হয় না, সেই উত্তরটা কেন শুদ্ধ জানতে হয়, ভুল উত্তরগুলো কেন ভুল সেটা জানতে হয়, শুদ্ধ উত্তরের ডালপালায় যদি কোনো উত্তর বা কিছু থেকে থাকে সেগুলোও জেনে নিতে হয়। কেন বলছি এটা? ধরো খোয়াবনামা উপন্যাসের রচয়িতাকে আখতারুজ্জামান ইলিয়াস, হয়তো এইটা আসলো না প্রশ্ন আসলো নিচের কোনটি আখতারুজ্জামান ইলিয়াসের লেখা উপন্যাস। অপশনে খোয়াবনামা নাই, কিন্তু অপশনে চিলেকোঠার সেপাই আছে। আখতারুজ্জামান ইলিয়াসের মোটে উপন্যাসই হচ্ছে এই দুইটা, একটা হচ্ছে খোয়াবনামা আর একটা হচ্ছে চিলেকোঠার সেপাই। রেইনকোট গল্পের ইসহাক কোন মাস থেকে বাংলা বলা বাদ দিয়ে দিয়েছিল? এই জ্ঞানমূলক প্রশ্নগুলো কিন্তু অনেক এসে থাকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এটা। রেইনকোট গল্পের ইসহাক ইসহাকের এক চরিত্র রেইনকোট গল্পে। তো তিনি যখন পাকিস্তানিরা এই দেশে ঘাঁটি গাড়ে, মানে আমি বলছি মুক্তিযুদ্ধের সময়কার কথা, তো তখন হচ্ছে তারা বাংলা বলাও বাদ দিয়ে দিয়েছিল। এটা কোন মাস থেকে বাংলা বলা বাদ দিয়ে দিয়েছিল? তাইবা অলরেডি অ্যান্সার করেছে বি, মানে হচ্ছে এপ্রিল মাস। জাহেরা বলছে গ, মানে মে মাস। আমার মনে হয় এটা নিয়ে তোমরা কনফিউজড অনেকেই, এক একজন এক একটা অ্যান্সার দিচ্ছে। সুমাইয়া বলছে এপ্রিল মাস, এটার অ্যান্সার হচ্ছে এপ্রিল মাস। এটা এভাবে মনে রাখবা। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। সেটা হলো যে মার্চে ওরা আসলো এখানে, মানে যেমন কাল রাতে অপারেশন সার্চ লাইট, 25শে মার্চ কাল রাতে। তো ওই কয়েকটা দিন পার করার পরেই, মানে নতুন মাসটা যখনই শুরু হলো, অর্থাৎ এপ্রিল মাস, ওই সময় থেকেই ইসাক আর বাংলা বলে না, সে হচ্ছে তখন উর্দুতে কথা বলতো। রেইনকোট গল্পে মোট কয়টি ঋতুর উল্লেখ আছে? সেটা আমি উত্তর দিয়ে দিই। রেইনকোট গল্পে মোট 3টি ঋতুর উল্লেখ আছে, এটা আমরা মনে রাখবো। রেইনকোট গল্পে মোট 3টি ঋতুর উল্লেখ আছে। সো এই ছিল আমাদের রেইনকোট সম্পর্কিত পড়া। এখন তোমরা কি করবা, শুধু আমাদের ক্লাসের উপর ডিপেন্ড করে থাকলে আসলে এটা শিখর অ্যাডমিশন ক্লাস কেন, এটা বাংলাদেশের অনলাইন অফলাইন যেই কোচিং এ বা যেই স্যারের কাছেই তুমি পড়ো না কেন, যদি শুধু তুমি ক্লাসের উপরে ডিপেন্ডেন্ট থাকো, তুমি জীবনেও অ্যাডমিশন টেস্ট পার করতে পারবা না।
তোমাকে প্রচুর পূর্ববর্তী বছরের প্রশ্ন সলভ করতে হবে। আমি তোমাদেরকে আজকে ৩ টা টেকনিকের কথা বলবো। একটা পরীক্ষা ক্র্যাক করার জন্য বা একটা পরীক্ষা পাড়ি দেবার জন্য সবচেয়ে ইফেক্টিভ যেই ৩ টা টেকনিক। নাম্বার 1 হচ্ছে কনসেপচুয়াল যে বিষয়গুলো থাকবে সেই কনসেপ্টটা আমি ক্লিয়ার করব। নাম্বার 2 হচ্ছে আমি যেই কনসেপ্টটা ক্লিয়ার করব আমি সেটার উপরে প্র্যাকটিস করব। কি প্র্যাকটিস করব? ওই চ্যাপ্টারের যেই ধরনের প্রশ্ন পরীক্ষা এসে থাকে। নাম্বার 3 আমি পূর্ববর্তী বছরের প্রশ্ন সলভ করব। যদি এই ৩ টা বিষয় কেউ মানতে পারে সে হচ্ছে যেই এক্সাম দেখি না কেন সেই এক্সামে সে ভালো করবেই, এটা গ্যারান্টেড। এখন দেখো এই ৩ টার মধ্যে আমি পরের ২ টা স্টেপই রেখেছি প্র্যাকটিস নিয়ে। একটা হচ্ছে কনসেপচুয়াল বিষয়কে প্র্যাকটিস নিয়ে আর শেষেরটা রেখেছি পূর্ববর্তী বছরের প্রশ্ন প্র্যাকটিস নিয়ে। তুমি যত ভালোই পারো না কেন, তুমি যদি পূর্ববর্তী বছরের প্রশ্ন সমাধান না করো, তোমার দ্বারা অনেক ভালো করা সম্ভব নয়। আর পূর্ববর্তী বছরের প্রশ্ন সমাধান করলে যেটা হয় যে তখন আমরা একটা ধারণা পেয়ে যাই যে প্রশ্নগুলো আসলে কেমন আসে, প্রশ্নগুলো আসলে কেমন হতে পারে। ঠিক আছে? তখন আমরা ওই ধারণাটা পেয়ে যাই। ওই ধারণাটা আমরা পেয়ে যাই। হুম। তাইবা বলেছে শুধু হ্যাঁ, তাইবা তুমি শিখোর বইটা জাস্ট ফলো করো। ওই রাইটিং বলো আর কোয়েশ্চেন মানে রাইটিং বলো আর তোমার এমসিকিউ বলো। আর কোনো কিছুর প্রয়োজন নাই। ওটাতে যেই পরিমাণ কোয়েশ্চেন আছে। কিন্তু আমি বারবার একটা কথা বলি, আ যেগুলোতে আছে আমাদের কিছু অনেক কিছুই আছে ঝাড়া মুখস্থ করে যেতে হবে। ওগুলো আমরা মুখস্থ করব। কিন্তু তার পাশাপাশি আমরা এটাও দেখব যে শুদ্ধ উত্তরটা কেন শুদ্ধ হলো আর ভুল উত্তরগুলো কেন ভুল হলো। যদি আমি এটা বুঝতে পারি তাহলে আমি আসলে আ খুব দ্রুত পার করে ফেলতে পারব। আচ্ছা, হাসিবা একটা কথা জিজ্ঞেস করেছে, "ভাই একটা প্রশ্ন ছিল ১ম থেকেই A ইউনিট ছিলাম। রেজাল্ট খারাপ হওয়ায় B তে শিফট হয়েছি। এখন যা দেখলাম অনেকগুলা রেকর্ডেড ক্লাস আবার লাইভ ক্লাস হিমশিম খেয়ে যাচ্ছি। বুঝতে পারছি না কিভাবে কি করব?" আচ্ছা, থ্যাংক ইউ হাসিবা এই প্রশ্নটার জন্য। প্রশ্নটা আসলে হাসিবার একার নয়, হাসিবার মতো অনেকেরই এই ধরনের প্রশ্ন আছে। নানা কারণে লাইভ ক্লাস জমে গেছে বা পড়া জমে গেছে। এখন কি করবা? এখন হচ্ছে রেকর্ডেড ক্লাসকে রেকর্ডেড ক্লাসের জায়গাতে রাখো। তুমি লাইভ ক্লাস করতে থাকো। লাইভ ক্লাস করবা আর শিখর বই ফলো করবা। বই ফলো করতে যেয়ে যদি মনে হয় যে ওই চ্যাপ্টারটা আমি শুধু বই পড়েই কাটিয়ে ফেলতে পারছি, তাহলে তোমার ওটা রেকর্ডেড দেখার আর প্রয়োজন নাই। কিন্তু যদি তোমার মনে হয় যে না, এখন আমি ওটার রেকর্ডিংটাও দেখতে চাই, আমার বইটা পড়ে আমি পুরোপুরি বুঝতে পারছি না, তাহলেই তুমি শুধু রেকর্ডিংটা দেখবা। আমি কেন বললাম এই কথাটা? কারণ তোমাদের হাতে সময় কিন্তু খুব একটা বেশি নাই। এই সময়ের মাঝে তুমি যদি আগে থেকে ক্লাস করে আসতা তাহলে ক্লাস করার জন্য যথেষ্ট সময় ছিল। তো এখন জমে থাকা রেকর্ডেড ক্লাস করার মতো খুব একটা সময় আসলে তোমার হাতে নাই। তার চেয়ে ওই সময়ে ক্লাস না করে যদি তুমি পড়ো, সেটা তোমার ক্ষেত্রে আরো কাজে দিবে। তাই লাইভ ক্লাস কন্টিনিউ করে যেতে থাকবা। আর রেকর্ডেড ক্লাসের ক্ষেত্রে বললাম, তুমি বইয়ে ওই চ্যাপ্টারটা পড়বা, কোয়েশ্চেন সলভ করবা বিগত বছরের। এরপরে যদি মনে হয় যে না আমার এই কনসেপ্টটা আসলে শুধু বই পড়ে কাভার হচ্ছে না, শুধু তাহলেই তুমি ওটার রেকর্ডেড ক্লাস দেখবা। অন্যথায় দেখবা না। তুমি যদি এটা মানতে পারো তাহলে দেখবা ইনশাআল্লাহ এই অল্প সময়ের মাঝে আল্লাহ তোমার সময় একটা বারাকা দিবে এবং তুমি সমাধা করতে পারবা। ঠিক আছে? আচ্ছা। হুম। হ্যাঁ, সায়েম, কোনো প্যারা নাই এটা নিয়ে। আচ্ছা, এর বই আছে, বিয়ের আ বই আসলে আলাদা করে কিভাবে চেঞ্জ করে দিবে হাসিবা? বই তো আসলে ধরো চেঞ্জ করাটা পসিবল হবে না। তুমি তাও 16780 তে কল করে দেখতে পারো যে বইটা তুমি কিভাবে কালেক্ট করতে পারো। আমি তোমাকে বলব যে বই কালেক্ট করে নিতে। এর বই দিয়ে শুধু এর বইয়ের উপর ভরসা করে না থাকতে আরকি। এটা আমার ব্যক্তিগত অভিমত থাকবে আরকি। আর তারপরেও এর বইয়েও যা আছে ওটাও আসলে অনেক যথেষ্ট। বাট তুমি চাইলে কালেক্ট করে নিতে পারো আরকি। এখন সেটা কালেক্ট করার কি পদ্ধতি বা কি এটা আসলে আমি হয়তো ক্লাসে বলতে পারব না। ওটা 16780 তে কল দিলে তোমাদেরকে বলে দিবে। এনিওয়ে, আমরা এবারে চলে যাচ্ছি বাচ্চে। বাচ্চ পড়ানোর আগে আমরা ২ টা একটা বিষয় খুব ভালো মতো পড়াবো। সেটা হচ্ছে পুরুষ। আচ্ছা, তোমরা কি সবাই এগুলো বুঝো? উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। আমাকে একটু লিখো তো তোমরা চ্যাটে। তোমরা সবাই বোঝো কিনা? এটা বইয়ে বাচ্চ যেভাবে দেওয়া আছে আসলে সবকিছু খুব একটা ক্লিয়ার করে দেওয়া নাই। তাই এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আমি যেভাবে পড়াচ্ছি। আচ্ছা, এখন সবাই আমাকে একটু লিখো। আমি সবারটা দেখতে চাই। সবাই কি বই কি মানে পুরুষ কি বুঝো কিনা? জাহেরা বলেছে সে বুঝে। হ্যাঁ, তায়েব একটা কথা বলেছে যে ভুলগুলো কেন ভুল এইটা খুঁজতে গেলে কি টাইম ওয়েস্ট হবে না? আর ভুল কেন ভুল ওইটার ঠিকটা খুঁজতে অনেক টাইম লাগবে না? টাইম লাগলেও তোমার করতে হবে। ভুলগুলো কেন ভুল
এটা যদি তুমি না জানো আর ঠিকটা কেন ঠিক এটা যদি তুমি না বুঝো তাহলে তুমি আসলে কিভাবে অ্যান্সার করতেছো? তাহলে তো তুমি হয়তো কিছু আন্দাগুন্দা মুখস্থ দাগাইতেছো। এটা অনেক টাইম কেন লাগবে? ধরো তোমাকে আমি একটা সিম্পল প্রশ্ন করলাম যে নিচের কোন লেখাটা আখতারুজ্জামান ইলিয়াসের ফর এক্সাম্পল। এখন ওখানে তোমার ধরো আসলে দোজখের ওম এটা আছে অপশনে। এখন দোজখের ওম আছে, গীতাঞ্জলি আছে, নকশিকাঁথার মাঠ আছে, আর ধরলাম আছে তোমার ধরলাম যে চক্রবাক কাজী নজরুল ইসলামের। এখন তুমি ওখানে দাগাইলা দোজখের ওম, এটা শুদ্ধ উত্তর কেন তুমি জানো না? এটা আখতারুজ্জামান ইলিয়াসের লেখা। এখন বাকিগুলো ভুল উত্তর কেন? কারণ বাকিগুলো আখতারুজ্জামান ইলিয়াসের লেখা না, দ্যাটস ওয়াই ভুল উত্তর। এখন সব সময় যে আমার ওই অপশন দেখে বের করতে হবে যে ওইটা কার লেখা, নট নেসেসারি। আর আমরা পূর্ববর্তী বছরের প্রশ্ন যখন আমরা জাস্ট ওই র্যান্ডমলি খালি সলভ করে দাগায় যাই ওটা কোনো লাভ হয় না। কিন্তু যখন আমরা এই অপশনটা উত্তর কেন হলো, ভুলগুলো কেন ভুল হলো, যখন আমরা ওই অ্যানালাইসিস এর মধ্যে যাই তখন আমাদের এক্সট্রা অনেক কিছু পড়া হয়ে যায়। বুঝছো? আচ্ছা, সো আমি দেখলাম তোমরা রিপ্লাই দিয়েছো অনেকেই। তো তোমরা হচ্ছে মোটামুটি এটা বুঝো, হ্যাঁ? উত্তম মানে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ বুঝো। আচ্ছা, সো আমরা একটু আমি এখন জাস্ট 2 মিনিটে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ পড়াবো। আজীবনের জন্য তোমাদের এটা মনে থাকবে। উত্তম উত্তম পুরুষ হচ্ছে আমি, আমরা, শেষ, আমাদের, আমি রিলেটেড যা কিছু আছে এটা। এটা কি? এটা হচ্ছে আমার উত্তম পুরুষ। মধ্যম পুরুষ কোনটা? তুমি, তোমরা, তোমাদের, শেষ। নাম পুরুষ কোনটা? নাম পুরুষ হচ্ছে তারা, তার, তাদের বা যা আছে নাম। আর এনাম ভাই নাম পুরুষ, শাহিদিন নাম পুরুষ, রায়হান নাম পুরুষ, আমি আর যার যার নাম বলবো সবাই নাম পুরুষ। তাশফিক আল সামি নাম পুরুষ, দিবা চৌধুরী নাম পুরুষ, রিফাত নাম পুরুষ, সবাই নাম পুরুষ। আমাদের মবিন মজুমদার নাম পুরুষ, তারপরে রায়হান, শাহিদিন সবাই নাম পুরুষ। অর্থাৎ যা কিছু আছে, শাহিদ চৌধুরী ভাই নাম পুরুষ। তো উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ, এটা আমাদের কেন বুঝতে হবে? এটা যদি আমরা না বুঝি তাহলে আমরা বাচ্য কখনোই বুঝতে পারবো না। আচ্ছা, আমাকে একটু চ্যাটে লিখো তো তোমরা ভয়েস পারো তো ঠিকঠাক? অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস ইংরেজিতে এটা পারো তো ঠিকঠাক? একটু লিখো তো এটা। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস এটা পারো ঠিকঠাক? লিখো, চ্যাটে লিখো। হ্যাঁ, তাইবা বলেছে সে পারে, তাহসিনও পারে। দেখি অন্যদের কি অবস্থা। সুমাইয়াও পারে। হ্যাঁ, আমরা যারা আচ্ছা, জি পুরোপুরি না পারলেও জাহেরা মোটামুটি পারে। আচ্ছা, জাহেরা মোটামুটি পারলেও চলবে, সমস্যা নেই। আমরা যারা অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস পারি, মানে ভয়েস ভয়েস চেঞ্জ, তাদের কাছে বাচ্য খুব সহজ। কারণ বাচ্য আসলে ওই ভয়েস চেঞ্জকেই বাচ্য হিসেবে আমরা বাংলা ব্যাকরণে পড়ি, যদিও এর মাঝে কিছু পার্থক্য রয়েছে। এটা পুরোপুরি এক নয়, দুটোর মাঝে বেশ ভালো পার্থক্য, মানে বেশ খানিকটা পার্থক্য রয়েছে, কিন্তু মৌলিক বিষয়টা একই রকম ওই অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসের সাথে। আচ্ছা, বাক্যের প্রকাশ ভঙ্গিকে আমরা একটু এক্সটেন্সিভ ভাবে পড়াবো আজকে, হ্যাঁ? এটা আমি আগেই বলে রাখি, এসব সংজ্ঞা টঙ্গা আমাদের পরীক্ষায় আসবে না। কিন্তু আমি এটা ঠাহর করে বলতে পারি, নিশ্চিত করে বলতে পারি, আমাদের দেশের খুব কম শিক্ষার্থী আছে যারা বাচ্চ খুব ভালো মতো পারে। তাই আমি যদি বেসিক থেকে না আগাই তুমি বাচ্চ অ্যান্সার করতে পারবা না। তাই পরীক্ষায় সংজ্ঞা টঙ্গা আসবে না, কিন্তু আমি তোমাকে সবকিছুই পড়াবো। বাক্যের প্রকাশ ভঙ্গিকে বাচ্চ বলে, অর্থাৎ একটা বাক্যকে কিভাবে প্রকাশ করা হয় সেটাকে বাচ্য বলে। সো বাক্যের মধ্যে ক্রিয়ার ভূমিকা বদলে গিয়ে একই বাক্যের প্রকাশভঙ্গি আলাদা হয়ে কখনো কর্তাকে অনুসরণ করে, আবার ক্রিয়া কখনো কর্মকে অনুসরণ করে, আবার ক্রিয়াই কখনো বাক্যের মধ্যে মুখ্য হয়ে ওঠে। আচ্ছা, এগুলো তো যাচ্ছে থিওরিটিক্যাল কথাবার্তা। চলো এক্সাম্পল দেখি। যেমন দেখো, আমি যখন বলছি সে বাজারে যায়, বা আমি যখন বলছি সাহসী ছেলেটিকে পুরস্কৃত করা হয়েছে, আবার আমি বললাম কোথায় যাওয়া হচ্ছে। উপরের প্রথম বাক্যে যায় এই ক্রিয়াটি কর্তাকে অনুসরণ করছে। কর্তাকে, কর্তা হচ্ছে যার দ্বারা কাজ সম্পন্ন হয়, ঠিক আছে? যেমন কে, কে বা কাকে দ্বারা প্রশ্ন করলে বাক্যে কর্তাকে পাওয়া যায়। সে বাজারে যায়, কে বাজারে যায়, সে বাজারে যায়। মানে ক্রিয়াকে যদি তুমি কে বা কাকে দ্বারা প্রশ্ন করো তাহলে কর্তা পাবা সে, সে বাজারে যায়। তাহলে এটা কি? এটা হচ্ছে এই সেটা হচ্ছে কর্তার অনুসারী, তাই এটা কি?
এটা হচ্ছে আমার এই যে এখানে যে সে যে আসলো, এটা কি? এটা হচ্ছে আমার কর্তৃবাচ্য। আমরা পরে দেখি সাহসী ছেলেটিকে পুরস্কৃত করা হয়েছে। এখানে কে করা হয়েছে বললে কোনো উত্তর আসে না। কিন্তু এখানে যদি কি দিয়ে প্রশ্ন করো, কি দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে একটা বাক্যের কর্ম পাওয়া যায়। যেমন কে দিয়ে প্রশ্ন করলে একটা বাক্যের কর্তা পাওয়া যায়। কি দিয়ে যদি প্রশ্ন করো, কি করা হয়েছে? পুরস্কৃত করা হয়েছে। ঠিক আছে? পুরস্কৃত করা হয়েছে। আচ্ছা কাকে? আচ্ছা কি না আমি আরো বললাম, কাকে পুরস্কৃত করা হয়েছে? সাহসী ছেলেটিকে পুরস্কৃত করা হয়েছে। ভালো মতো দেখো। এখানে করা হয়েছে ক্রিয়াটি সাহসী ছেলেটিকে ফলো করছে। কাকে করা হয়েছে? সাহসী ছেলেটিকে। আমি আবার বলছি, এখানে হচ্ছে আমরা যখন আ কর্তা পাচ্ছি না, কর্তাকে আমি কে দিয়ে প্রশ্ন করছি, আর এখানে আমি এটাকে কাকে দিয়ে প্রশ্ন করলাম। কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে হচ্ছে কর্মটা পাচ্ছি আমি। সাহসী ছেলেটিকে পুরস্কৃত করা হয়েছে। কাকে করা হয়েছে? কে করা হয়েছে উত্তরটা আমরা নাই। কাকে করা হয়েছে বললে উত্তরটা আছে। এইবারে আমরা আসি যে তৃতীয় বাক্যটা কোথায় যাওয়া হচ্ছে? এখানে ক্রিয়াই হচ্ছে মুখ্য তার প্রকাশভঙ্গির। তাই এই ভিন্নতা অনুযায়ী বাচ্যকে আমরা ৩ ভাগে ভাগ করি। কর্তাবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য। কর্তাবাচ্যে আমার ক্রিয়াটা কর্তাকে ফলো করবে। অর্থাৎ আমার কে দিয়ে প্রশ্ন করলে যাকে পাওয়া যাবে তাকে। আর এখানে কর্মকে ফলো করবে। অর্থাৎ কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে যাকে পাওয়া যাবে। আর শেষেরটাতে দেখা যাবে যে ক্রিয়া নিজেই এখানে মেইন ক্যারেক্টারে রোল প্লে করছে। অর্থাৎ ক্রিয়া নিজেই এখানে মেইন প্লেয়ার। আমরা চলো কর্তাবাচ্যের কিছু এক্সাম্পল দেখি। যে বাক্যের ক্রিয়া কর্তাকে অনুসরণ করে তাকে আমরা কর্তাবাচ্য বলি। ক্রিয়ার রূপটা কর্তার পক্ষ অনুযায়ী হয়। এই যে একটা লাইন বলেছে না, ক্রিয়ার রূপটা কর্তার পক্ষ অনুযায়ী হয়, শুধু এই লাইনটার জন্য আমি তোমাদেরকে প্রথমে বচনের মানে পুরুষের কথা বলেছি। যেমন ধরো, ঝর্ণা ছবি আঁকে, আমি আগামীকাল বাড়ি ফিরবো। কে ছবি আঁকে? ঝর্ণা। কে আগামীকাল বাড়ি ফিরবে বা কে বাড়ি ফিরবে? আমি। কর্তৃবাচ্য বোঝার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যে আবার আচ্ছা আরো কিছু যে অজীব বিশেষ্য অনেক সময় কর্তার ভূমিকা গ্রহণ করে। যেমন ফ্যানটা অনেক জোরে ঘুরছে। কে অনেক জোরে ঘুরছে বা কি অনেক জোরে ঘুরছে? ফ্যানটা। শরতে শিউলি ফোটে। কে দিয়ে প্রশ্ন করলে যেমন কর্তা পাওয়া যায় যখন সেটা প্রাণীবাচক থাকে বা সেটার মাঝে প্রাণ থাকে। আর যদি সেটা প্রাণীবাচক না হয় তখন কি দিয়ে প্রশ্ন করতে হয়। যেমন ফ্যানকে তো আমরা কে বলতে পারি না। শরৎকাল, শরৎকালকে তো আমরা কে বলতে পারি না, ওটাকে আমরা কি বলতে পারি। এখন কর্তাবাচ্য চেনার একটা সবচেয়ে সহজ পদ্ধতি আমি তোমাদেরকে আজকে শিখিয়ে দিচ্ছি। আর কোনোদিন তোমরা ভুল করবা না। কারণ কর্তাবাচ্যকে যদিও এই পদ্ধতিতে বলা হয়ে থাকে কিন্তু অনেক সময় অ্যাডমিশনে এমন কিছু কনফিউজিং প্রশ্ন আসে, শিক্ষার্থীরা দেখে তবদা খেয়ে যায়। তারা ওটা আর শুদ্ধ করে উত্তর করতে পারে না। এখন আমি বলছি, আমরা যখন একটা কর্তাকে দেখব, তখন আমি সেই কর্তাটার পুরুষটা পরিবর্তন করে দেখব যে ক্রিয়ার রূপের পরিবর্তন হয় কিনা। ভালো মতো শুনো। যদি ক্রিয়া যেটা রয়েছে সেই ক্রিয়াটা পরিবর্তন করার প্রয়োজন পড়ে পুরুষ পরিবর্তন করলে, তার মানে ওটা কর্তাবাচ্য। যেমন ধরো, ঝর্ণা ছবি আঁকে। ঝর্ণা কি পুরুষ? নাম পুরুষ। তো ধরো আমি এখন বললাম যে এটাকে আমি উত্তম পুরুষ বানাবো। আমি ছবি, আমি ছবি কি আঁকে হবে না আমি ছবি আঁকি হবে? আমি ছবি আঁকি। তার মানে কি? ক্রিয়া পরিবর্তন হলো। অর্থাৎ এটা একটা কর্তাবাচ্যের উদাহরণ। বা ধরো আমি আরো একটা এক্সাম্পল দেই। ধরো এবার তুমি দিয়ে বলি। তুমি ছবি আঁকে। আঁকে হবে? তুমি ছবি কি হবে? তুমি ছবি আঁকো হবে। তাহলে এটা কি? এটাও হচ্ছে কর্তাবাচ্যের উদাহরণ। কর্তাবাচ্যের ক্ষেত্রে তোমার আরো একটা বিষয় মাথায় রাখতে হবে। কর্তাবাচ্য ঠিক সেই ক্ষেত্রেই কাজ করে যখন এই পরিবর্তনটা আমরা দেখতে পাবো। অর্থাৎ পুরুষ পরিবর্তন করলে। আর যদি পুরুষ পরিবর্তন করলে আমার এটা চেঞ্জ না হয়, তাহলে সেটা ভাববাচ্যও হতে পারে, কর্মবাচ্যও হতে পারে। আমরা সেদিকে যাব না ভাববাচ্য কি কর্মবাচ্য। আমি কর্তাবাচ্য ভেরিফাই করার জন্য দেখব যে যদি আমি আমার কর্তার পুরুষ পরিবর্তন করি তবে ক্রিয়ার রূপের পরিবর্তন হয় কি হয় না। যেমন ধরো, ফ্যানটা অনেক জোরে ঘুরছে। ফ্যানটা কি? ফ্যানটা হচ্ছে একটা নাম পুরুষ। এখন আমি যদি এটাকে উত্তম পুরুষ দিয়ে বলি, আমি অনেক জোরে ঘুরছে হতে পারবে? ঘুরছে তো আর হবে না। ওটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? ওটা চেঞ্জ হয়ে হবে ঘুরছি। আমি যদি বলি তুমি অনেক জোরে ঘুরছে হবে? ঘুরছো হবে। শরতে শিউলি ফোটে। আমি যদি বলি আমি ফোটে হবে? হবে না। আমি ফুটি। তুমি ফোটে হবে? ফোটো। তোমরা কি বুঝতে পারলে এটা? আমাকে বলো তো।
এই যে আমি যে কথাটা বললাম মাত্র, পুরুষ পরিবর্তন করে দেখতে হয় যে ক্রিয়ার রূপের পরিবর্তন হয় কিনা। যদি ক্রিয়ার রূপের পরিবর্তন হয় তাহলে সেটা কর্তাবাচ্য। তোমরা কি বুঝতে পারলে? রেসপন্স করো, লিখো, ফার্স্ট লিখো, তাড়াতাড়ি লিখো এখানে। আচ্ছা, জি বুঝেছি, জি বুঝেছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, বুঝছো, ফাইন, ঠিক আছে। এবার আমরা কর্মবাচ্যে যাচ্ছি। যে বাক্যের ক্রিয়া কর্মকে অনুসরণ করে তাকে কর্মবাচ্য বলে। আমরা যখন লিখি যে আই ইট রাইস, এই একই বিষয় যখন আমি বলি রাইস ইজ ইটেন বাই মি, রাইস ইজ ইটেন বাই মি, তখন কি হচ্ছে? তখন রাইসটা হয়ে যাচ্ছে মুখ্য, মানে আই ইট রাইস। যখন আমি বলি তখন যেমন এখানে ভার্ব হচ্ছে ইট, তখন আই বা আই সাবজেক্ট হচ্ছে, তখন ভার্বটাকে নিয়ন্ত্রণ করে। যখন আমি বলি রাইস ইজ ইটেন বাই মি, তখন সেই ভার্বটাকে আর আই নিয়ন্ত্রণ করে না, তখন সেটাকে রাইস নিয়ন্ত্রণ করে। এরকম কর্মবাচ্যের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের কর্ম হচ্ছে ক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করবে। চলো আমরা দেখি। পুলিশ কর্তৃক ডাকাত ধৃত হয়েছে। দেখো, চিঠিটা পড়া হয়েছে। আমি যদি বলি যে চিঠিটা পড়া হয়েছে, এখানে ক্রিয়া কোনটা? ক্রিয়া হচ্ছে পড়া। সে, সরি, ক্রিয়া কোনটা? ক্রিয়া হচ্ছে এখানে হয়েছে। সে কাকে আসলে অনুসরণ করছে? চিঠিটাকে। অর্থাৎ কি দিয়ে প্রশ্ন করলে যদি আমি পাই। তারপরে পুলিশ কর্তৃক ডাকাত ধৃত হয়েছে। পুলিশ কর্তৃক ডাকাত ধৃত হয়েছে। এখন এখানেও দেখো, এখানে আলটিমেটলি কি হচ্ছে? এখানেও কর্মকেই অনুসরণ করা হচ্ছে। আর ভাববাচ্যে কি হয়? যে বাক্যের ক্রিয়া বিশেষ্য বাক্যের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। আমাদেরকে এখন আবার একটু এই পদ প্রকরণের ক্লাসিফিকেশনে চলে যেতে হবে। ক্রিয়া বিশেষ্য কি? ক্রিয়া বিশেষ্য হচ্ছে একটা কাজ করা হচ্ছে, সেই কাজের যে নামটা বোঝানো হয় সেটাই হচ্ছে ক্রিয়া বিশেষ্য। অর্থাৎ এখানে যে ক্রিয়ার মতো দেখতে যেটা থাকবে সেটা আসলে ক্রিয়ার একটা নাম থাকবে, এবং সেটাই হলো বাক্যের যে মূল ক্রিয়া রয়েছে তাকে নিয়ন্ত্রণ করবে। আবার দেখো, আমার যাওয়া হলো না। হলো না হচ্ছে এখানে ক্রিয়া। কি হলো না? এখানে হচ্ছে এই যে যাওয়া। এই যাওয়াটা কি? যাওয়াটা হচ্ছে বাক্যের ক্রিয়া বিশেষ্য। যাওয়াটা হচ্ছে বাক্যের ক্রিয়া বিশেষ্য। আবার কোথা থেকে আসা হলো? কোথা থেকে আসা হলো? দেখো, এখানে এই যে আসা, এটা হচ্ছে আমার এখানে ক্রিয়া বিশেষ্য, এবং এটা এই যে হলো, এটাকে নিয়ন্ত্রণ করছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাই যে ক্রিয়া বিশেষ্য বা একটা কাজ করার যে নাম, যেমন যাওয়া আসা, হ্যাঁ যাওয়া আসা দিয়ে কাজ করা বোঝায়, কিন্তু এটা তো ক্রিয়াপদ না। এটা এই মুহূর্তে তো আমার এটা নাম, ক্রিয়াপদটার নাম বোঝাচ্ছে আর কি, কাজ করাটার নাম বোঝাচ্ছে। তো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে আমরা বাচ্য পরিবর্তন দেখব, যে বাচ্য পরিবর্তনের কিছু উদাহরণ। একটা থেকে আরেকটাতে আমরা কিভাবে তোমার কি বলবো যে আমরা হচ্ছে আহ পরিবর্তন করব। কর্তাবাচ্য থেকে কর্মবাচ্য। তো কর্তাবাচ্যের বাক্যকে কর্মবাচ্যে পরিবর্তিত করতে হলে কর্তার সঙ্গে দ্বারা, দিয়ে, কর্তৃক এই অনুসর্গগুলো যোগ করতে হয়, এবং ক্রিয়ারূপকে কর্মের অনুসারী করতে হয়। চলো দেখি। তাহলে কর্তাবাচ্য কি? জাহানারা ইমাম ৭১-এর দিনগুলি রচনা করেছেন। জাস্ট লাইক অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস চেঞ্জের মতো। আমি যদি বললাম যে জাহানারা ইমাম রোট ৭১-এর দিনগুলি, এইটা কি হবে প্যাসিভ করলে? ৭১-এর দিনগুলি ওয়াজ রিটেন বাই জাহানারা ইমাম, তাই তো? জাহানারা ইমাম রোট ৭১-এর দিনগুলি। ৭১-এর দিনগুলি ওয়াজ রিটেন বাই জাহানারা ইমাম। এখানে কি হচ্ছে? জাহানারা ইমাম ৭১-এর দিনগুলি রচনা করেছেন। জাহানারা ইমাম কর্তৃক ৭১-এর দিনগুলি রচিত হয়েছে। এখানে কর্তার সঙ্গে জাস্ট দ্বারা, দিয়ে, কর্তৃক এই অনুসর্গগুলো যোগ হবে, এবং ক্রিয়ারূপটা কর্মের অনুসারী হবে। আমি দুইটা স্টেপ এখানে বললাম। প্রথমে বললাম যে কর্তার সঙ্গে এখানে কি যোগ হবে? এখানে কর্তার সঙ্গে দ্বারা, দিয়ে,
কর্তৃক এগুলো হবে। আর এখানে আমার যেই কর্মপদটা রয়েছে, আমার সেই কর্মপদটা হচ্ছে আমার ক্রিয়াটা রয়েছে, ক্রিয়াটা আমার কর্মপদকে অনুসরণ করবে। যেমন জাহানারা ইমাম কর্তৃক ৭১-এর দিনগুলি রচিত হয়েছে। হ্যাঁ, দ্বারা দিয়ে কর্তৃক দিলাম, আমি কর্তা তো জাহানারা ইমাম, এটার সঙ্গে দিলাম। তারপরে ৭১-এর দিনগুলি রচনা হয়েছে আর রচিত হয়েছে, এটার মধ্যে কি ডিফারেন্স দেখো। আমি যদি বলি ৭১-এর দিনগুলি রচনা হয়েছে, রচনা করেছেন, এইটা কিন্তু হয় না। ৭১-এর দিনগুলি রচনা, তখন এখানে যে ৭১-এর দিনগুলি যদি আমি আমার এখানে মুখ্য বানাই, তখন কিন্তু আমি কখনোই সেটাতে রচনা করেছেন দিতে পারবো না। কারণ রচনা করেছেন আলটিমেটলি এটা ফলো করছে জাহানারা ইমাম রচনা করেছেন, ধরো এটা বাদ দিয়ে দিবা, এটার মনে করবে এটা ৭১-এর দিনগুলো নাই, জাহানারা ইমাম রচনা করেছেন, বাক্যটা হয়। কিন্তু আমি যদি বলি ৭১-এর দিনগুলি রচনা করেছেন, এটা হয় না। ৭১-এর দিনগুলি রচিত হয়েছে, কারণ গল্প তো নিজে নিজে লিখতে পারে না, কারো না কারো দ্বারা লিখতে হয়। আবার আমি যদি একই কাজটা এখানে করি যে জাহানারা ইমাম রচিত হয়েছে, এটা কি হবে? এটা হবে না। অর্থাৎ আমাদের কর্তার সঙ্গে দ্বারা দিয়ে কর্তৃক কোনো কিছু একটা বসবে কর্মবাচ্যতে এসে, আর আমার যে ক্রিয়াপদটা সেটা আর কর্তার অনুসারী না হয়ে হয়ে যাবে কর্মের অনুসারী। আমি কি এখন তাহলে নামাজের বিরতিতে যেতে পারি? তোমরা যদি বলো তাহলে আমরা এখন একটা নামাজের বিরতি দিয়ে যাব এখন। আমরা কিন্তু বেশ বড়সড় একটা বিরতি দেব। কিন্তু সবাই আবার ফিরে আসবা। কারণ এই বিরতিতে নামাজ পড়বা, চোখে মুখে পানি দিবা, পানি-টানি খেয়ে ফ্রেশ হয়ে বসবা। এরপর আমরা একবারে ক্লাসটা লাস্ট পর্যন্ত টানবো কিন্তু। হ্যাঁ? আমি কি এখন যাব বিরতিতে? আমাকে একটু বলো। আচ্ছা, ঠিক আছে, আমরা বিরতিতে যাচ্ছি। সো আ আমি এই একটা এক্সাম্পল শুধু দেখে নিই। তারা বাড়িটি তৈরি করেছে। তারা। এদেরকে অনুসরণ করে আসলো করেছে। তাদের দ্বারা বাড়িটি তৈরি হয়েছে। তাদের দ্বারা বাড়িটি তৈরি হয়েছে। তাদের দ্বারা বাড়িটি তৈরি হয়েছে। দেখলা? ২ টা ডিফারেন্স কেমন? ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি তারা করেছে। আমি যদি এই অংশটাকে অমিট করে দেই বা বাদ দিয়ে দেই। আর তাদের দ্বারা বাড়িটি তৈরি হয়েছে। বাড়িটি তৈরি করেছে তো হইতে পারে না। বাড়ি তো আর নিজে নিজে তৈরি করতে পারে না। কেউ না কেউ সেটা তৈরি করে দিতে হবে। বাড়িটি তৈরি হয়েছে। এরকম। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে কর্তার সঙ্গে দ্বারা দিয়ে কর্তৃক কিছু একটা যুক্ত হবে, এবং সেটি যুক্ত হবার পরে আমাদের আমাদের যে ক্রিয়াটা থাকবে সেটা কর্মের অনুসারী হবে, সেটা কর্তার অনুসারী হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, সো আমরা এখন বিরতিতে চলে যাচ্ছি। নামাজের বিরতি। ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে। কেউ যাবে না ক্লাস থেকে, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস।
বিরতির পর আবার ফিরে এলাম। আমাকে কি স্পষ্ট দেখা যাচ্ছে? আমাকে একটু বলো তো। আমাকে কি স্পষ্ট দেখা যাচ্ছে এবং স্পষ্ট শোনা যাচ্ছে কিনা? যদি হয়ে থাকে তাহলে চলো আমরা আমাদের ক্লাসটা আবার কন্টিনিউ করি। আমরা বলছিলাম কর্তাবাচ্য থেকে আহ কর্মবাচ্যে কিভাবে পরিবর্তন করব সেটার কিছু এক্সাম্পল আমরা দেখাচ্ছিলাম। ওকে, এবারে আমরা দেখাবো কর্মবাচ্য থেকে কর্তাবাচ্যে কিভাবে পরিবর্তন করতে হয়। এখানে আসলে একই বিষয়টা জাস্ট উল্টে যাবে। আমরা কর্মবাচ্যতে দেখতে পাই কি কর্ম হচ্ছে মানে ক্রিয়া হচ্ছে কর্মকে অনুসরণ করে। তো এইখানে আমরা দেখতে পাবো একই বিষয়, জাস্ট এটা উল্টে যাবে। ধরো যদি দ্বারা, দিয়ে, কর্তৃক এমন কোন অনুসর্গ থাকে সেগুলো বাদ দিতে হবে। আগেরবার যেমন আমরা কি করেছি, দ্বারা, দিয়ে, কর্তৃক এই ধরনের অনুসর্গ আমরা যুক্ত করেছি কর্তার সাথে। এখন আমরা করব জাস্ট এটার উল্টাটা, অর্থাৎ দ্বারা, দিয়ে, কর্তৃক এই ধরনের কোন অনুসর্গ যদি থেকে থাকে আমরা সেটা বাদ দিয়ে দিব। আমরা কোথা থেকে বাদ দিয়ে দিব? আমরা কর্ম থেকে বাদ দিয়ে দিব। চলো আমরা এটা দেখি। কারণ কর্ম থেকে তো এখন আমরা কর্তায় রূপান্তর করছি। ধরো কর্মবাচ্যে আছে প্রধান শিক্ষক কর্তৃক জাতীয় পতাকা উত্তোলিত হয়েছে। আমরা শুধু দুইটা বিষয় লক্ষ্য রাখবো। আমরা দ্বারা, দিয়ে, কর্তৃকটা বাদ দিয়ে দিব এবং আমরা আমাদের যেই ক্রিয়াটা সেই ক্রিয়াটাকে আমরা কর্তার অনুসারী করব, কর্মের অনুসারী না করে। যেমন এখানে উত্তোলিত হয়েছে, কি উত্তোলিত হয়েছে? জাতীয় পতাকা। কিন্তু এখানে আমি যখন কর্তায় চলে যাব তখন সেটা হয়ে যাবে উত্তোলন করেছেন। তো প্রধান শিক্ষক জাতীয় পতাকা উত্তোলন করেছেন। প্রধান শিক্ষক জাতীয় পতাকা উত্তোলন করেছেন। মানে আমি এখানে একদমই একটা ভিন্ন দিকে চলে গেলাম। আবার ধরো আমাদের কঠোর পরিশ্রম করতে হয়। এটাকে আমি কি বানিয়ে ফেললাম? এটাকে আমি বানিয়ে ফেললাম আমরা কঠোর পরিশ্রম করি। অর্থাৎ আমি যদি আবার একটু লক্ষ্য করি তাহলে আমি দেখতে পাচ্ছি প্রথমে আমি কর্ম থেকে দ্বারা, দিয়ে, কর্তৃক বাদ দিয়ে দিব যেটা কর্তার পাশে থাকে। হ্যাঁ, কর্তৃকটা বাদ দিলাম। প্রধান শিক্ষক কর্তৃক বাদ। জাতীয় পতাকা ফাইন। আমার ক্রিয়ার অংশটা আসলো উত্তোলিত হয়েছে। ওখানে যেহেতু এটা কর্মবাচ্য ছিল ওটা ফলো করেছে কি? কর্মকে, জাতীয় পতাকাকে। মানে ক্রিয়াটা হচ্ছে কর্মের অনুসারী ছিল। কিন্তু যেহেতু এটা কর্তাবাচ্য এখানে এখন ক্রিয়াটা অনুসরণ করতে হবে কাকে? আমার কর্তাকে, মানে প্রধান শিক্ষককে। তো চলো আবার ওই আগের টেস্টটা করি। মাঝের অংশটা বা অতিরিক্ত অংশটা বাদ দিয়ে দেই। বাদ দিলে প্রধান শিক্ষক কর্তৃক বাদ দিয়ে দিলাম। জাতীয় পতাকা উত্তোলিত হয়েছে। এটা সেন্স মেক করে। জাতীয় পতাকা আর এখানে প্রধান শিক্ষক উত্তোলন করেছেন। এটাও সেন্স মেক করে। জাতীয় পতাকা তো নিজে নিজে উত্তোলন করতে পারে না। উত্তোলিত হতে হয় কারো না কারো দ্বারা। একইভাবে প্রধান শিক্ষক উত্তোলন করেন। আশা করি বুঝতে পারলা। একই রকম আমাদের কঠোর পরিশ্রম করতে হয়। তো আমরা কঠোর পরিশ্রম করি। এখন এখানে অনেকের মনে হতে পারে দ্বারা, দিয়ে, কর্তৃক তো নাই। দ্বারা, দিয়ে, কর্তৃক অনুসর্গ যে সবসময় থাকবে এমন কোনো কথা নাই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কঠোর পরিশ্রম করতে হয়। এখানে করতে হয় আমার যেই ক্রিয়াটা বা করতেটা সেটা হচ্ছে কি? কঠোর পরিশ্রম অর্থাৎ কর্মকে অনুসরণ করছে। কিন্তু এখানে তো কর্মকে অনুসরণ করতে পারবে না। আমাকে মানে অর্থাৎ আমার কর্তাকে অনুসরণ করতে হবে। তাই এটা আমরা হয়ে গেল। আমরা কঠোর পরিশ্রম করি। এবারে আমরা যাচ্ছি কোথায়? কর্তাবাচ্য থেকে ভাববাচ্যে। ভাববাচ্যে আসলে জাস্ট একটা ক্রিয়া বিশেষ্য নিয়ন্ত্রকের ভূমিকায় নিয়ে আসতে হয়। এটা আমরা একটু খেয়াল রাখবো। ক্রিয়া বিশেষ্য কি? এ নিয়ে তোমার সঙ্গে আগেও কথা বলেছি আমি। ক্রিয়া বিশেষ্য হচ্ছে যখন আমার কাজ করাটার নাম বোঝায়। খাওয়া, যাওয়া, আসা। এগুলো কাজ করা কিন্তু সেই কাজের নাম বোঝাচ্ছে। যেমন ধরো এখানে আমি যখন বলছি কর্তাবাচ্যতে তুমি কখন এলে? এখানে এই যে এলে, এটা তো একটা কাজ। এখন এটাই তো তোমার ক্রিয়া। এই ক্রিয়াটাকে তুমি করবা কি? এটার একটা নামে চলে যাবা। আসা। কখন আসা হলো? ওখানে কেন গেলে? কখন যাওয়া হলো? বা সরি, ওখানে কেন গেলে? ওখানে কেন যাওয়া হলো? তারপর আমি যদি বলি যে কি খেলে? কি খাওয়া হলো? দেখলা বিষয়টা? বা আমি যদি বললাম যে বিকেলে তোমরা কি খেললে? বিকেলে কি খেলা হলো? অর্থাৎ আমার এখানে ক্রিয়া বিশেষ্য আসবে। জাস্ট ওই ক্রিয়া বিশেষ্য ওখানে তোমার প্লেসটা নিয়ে নিবে। দ্যাটস ইট। মানে বাক্যটা ক্রিয়া বিশেষ্য দ্বারা নিয়ন্ত্রিত হবে। কখন আসা হলো? ওখানে কেন গেলে? আচ্ছা। তো তোমরা কি বুঝতে পেরেছো? একটু লিখো তো চ্যাটে। একটু লিখো। আমাকে একটু লিখে বলো, হ্যাঁ? যদি বুঝে থাকো তাহলে আমাকে বলো। তাহলে আমরা সামনে এগোতে পারি। আমাকে একটু বলো তো তোমরা বুঝেছো কিনা? বুঝে থাকলে তোমরা আমাকে বলো। এখনই বলো। হুম।
বুঝে থাকলে বলো, আমি এখনই তাহলে। হুম। আচ্ছা, হ্যাঁ, ক্লিয়ার। ঠিক আছে। সো এবারে আমরা জাস্ট এটার উল্টোটা, ঠিক আছে? ক্রিয়াকে কর্তার অনুসারী করে দিব যখন ভাববাচ্য থেকে আমি কর্তাবাচ্যে রূপান্তর করব। যেমন ধরো, একটু বাইরে বেরিয়ে আসা যাক। একটু বাইরে বেরিয়ে আসি। যখন আমি বলছি একটু বাইরে বেরিয়ে আসা যাক, তো অফকোর্স এখানে তো আসলে কোনো না কোনো একজন কর্তাকে তো আমি আনতে পারি। বাইরে বেরিয়ে আসা তো হাওয়ার উপর ভেসে তো আর কেউ বাইরে বেরিয়ে আসবে না। কোনো না কোনো কর্তা তো এখানে আছেই। তো একটু বাইরে বেরিয়ে আসা যাক, ভাববাচ্যের কর্তাটা তো উহ্য। কর্তাটা এখানে আমরা উল্লেখ করি না। কর্তাটা আমার অনুল্লেখিত থেকে যায়। মানে মানে উল্লেখ থাকে না আরকি। এখন তাই আমি বোঝাচ্ছি, সামারি করছি। সো আমি একটা কর্তা আনি চলো। একটু বাইরে বেরিয়ে আসা যাক। ধরুন বলি যে একটু বাইরে বেরিয়ে আসি। আচ্ছা, কর্তা আনলাম না, বাট বললাম একটু বাইরে বেরিয়ে আসি। ভাববাচ্য। এবার বাঁশিটি বাজানো হোক। এবার বাঁশিটি বাজানো হোক। এবার বাঁশিটি বাজাও। একটু বাইরে বেরিয়ে আসা যাক। একটু বাইরে বেরিয়ে আসি। তাহলে আমরা বুঝলাম যে যখন আমি ভাববাচ্য থেকে কর্তাবাচ্যে রূপান্তর করছি, তখন আমি এই ক্রিয়া বিশেষ্যের জায়গাটা দিয়ে দিব কাকে? এই ক্রিয়া বিশেষ্যর জায়গাটা আমি দিয়ে দিব কর্তাকে। অর্থাৎ ক্রিয়াকে আমার কর্তার অনুসারী করে দিব। এই হচ্ছে গিয়ে আমার কথা। সো ভাববাচ্য থেকে কর্তাবাচ্য তাহলে আমার কি হচ্ছে? আমি আবার দেখি। ভাববাচ্য আর কর্তাবাচ্য। আমার ১ম এ এর মৌলিক পার্থক্যটা বুঝতে হবে। ভাববাচ্যে ক্রিয়া বিশেষ্যই মেইন রোলটা প্লে করে। আর কর্তাবাচ্যে মেইন রোলটা কে প্লে করে? কর্তাবাচ্যে কর্তা নিজেই মেইন রোলটা প্লে করে। আমি আশা করি বুঝতে পারছো। এবারে অ্যান্সার করো তো এটা। আমি যাব না। এটা কোন বাচ্য? চলো তো আমরা একদম, হ্যাঁ, তোমরা তোমরা অ্যান্সার করতে থাকো। তারপর আমি আবার একটু বলি। তোমাদের মনে আছে আমি একদম শুরুতে যে পড়িয়েছিলাম যে এটা কোন বাচ্য? এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক আসে ভর্তি পরীক্ষাতে। সো কর্তাবাচ্য বোঝার জন্য আমি ১ম এই দেখব যে পুরুষ পরিবর্তন করলে সেখানে আমার ক্রিয়ার রূপ কি পরিবর্তন করতে হয় কিনা? আমি যাব না। আমি যদি বলি যে তুমি যাব না, এটা কি হয়? হবে তুমি যাবে না। সে যাবে নাও হতে পারে বা তিনি যাবেন না হবে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরুষ পরিবর্তন করলে ক্রিয়ার রূপের পরিবর্তন হচ্ছে। তাহলে এটা কোন বাচ্য? এক্সাক্টলি, এটা কর্তৃবাচ্য। সাবাস পোলাপান! তোমাদেরকেই দরকার। নিজের ঢোল নিজে পেটান লাগে মাঝে মধ্যে। নয়তো ঢোল ফাটাই দিতে পারে অন্য মানুষকে পেটাইতে দিলে। কাজটা ভালো দেখায় না। এটা কোন বাচ্চার উদাহরণ? কাজটা ভালো দেখায় না। এটা কোন বাচ্চার উদাহরণ বলো তো? এ ভালো বানানটা একটু ভুল আছে এখানে। ভালো বানানে ওকার হয়। আচ্ছা, এটা কেউ বলছে কর্মবাচ্য, কেউ বলছে ভাববাচ্য। আচ্ছা, এখানে আমরা কি কোনো, আচ্ছা এখানে ক্রিয়া কোনটা? আমাকে একটু বলো তো এখানে ক্রিয়া কোনটা? ক্রিয়া? ক্রিয়া কোনটা এখানে? হ্যাঁ? ক্রিয়া কোনটা এখানে? ক্রিয়া হচ্ছে দেখায়। তাই তো? দেখা। দেখা হচ্ছে ক্রিয়া। আচ্ছা, আমি এটা একটু ক্লিয়ার করি। এটা হচ্ছে কর্মকর্তৃ বাচ্য। কর্মকর্তৃ বাচ্যতে আমি কেন কর্মকর্তৃ বাচ্যটা তোমাদেরকে এতক্ষণ যদিও পড়াই নাই, আমাদের কর্মকর্তৃ বাচ্যের আলোচনাটা এখানে দেই নাই। কর্মকর্তৃ বাচ্যটা আমি স্পেসিফিক্যালি এই প্রশ্নে দিয়েছি। এতক্ষণ আমরা এই ৩ টা যেমন পড়েছি কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য। আমি মোটামুটি বুঝে গেছি যে তোমরা বুঝে যাচ্ছ। কারণ কর্তৃবাচ্যকে এটা তো তুমি ওই যে পুরুষ পরিবর্তন করে ক্রিয়ার রূপের পরিবর্তন হচ্ছে কিনা ওভাবেই বুঝে যাচ্ছ। আর কর্মবাচ্যটা তুমি বুঝে যাচ্ছ যে কর্মবাচ্যে ওই ক্রিয়াটা কর্মের অনুসারী হচ্ছে কিনা। আর ভাববাচ্যটা বোঝার জন্য ওখানে কোনো ক্রিয়া বিশেষ্য আছে কিনা যেটা আমার বাক্যের মেইন রোলটা প্লে করছে। তাহলে সেটা ভাববাচ্য হয়ে যাচ্ছে। কর্মকর্তৃবাচ্যটা আসলে কি? আচ্ছা, কর্মকর্তৃবাচ্যটা বোঝার জন্য আমরা সেই কর্তৃবাচ্যতেই ফিরে যাব। কর্তৃবাচ্যতে আমরা কি বলেছিলাম? যদি পুরুষ পরিবর্তন হয়, পুরুষ পরিবর্তন হলেই আমার কর্ম অটো পরিবর্তন, পুরুষ পরিবর্তন হলে আমার ক্রিয়া পরিবর্তন হয়ে যাবে। তাহলে সেটা কি? তাহলে সেটা কর্তৃবাচ্য। কর্মকর্তৃবাচ্যতে এই একই বিষয় হবে, শুধু সেখানে আমার ওই
ব্যক্তির জায়গাতে বলতে পারো সেখানে কর্ম থাকবে। চলো এটা ভালো মতো একটু দেখি। ব্যক্তির জায়গাতে কর্ম থাকবে। এটা কি হলো? কর্তার জায়গাতে কর্ম থাকবে আরকি সহজ কথায়। আবার বোঝো এটা। এখানেও ক্রিয়া পরিবর্তন হয়ে যাবে। কিন্তু এখানে কর্তার জায়গাতে কোনো মানুষ, প্রাণী এগুলো থাকবে না। যেমন কাজটা, এটা কিন্তু একটা কর্ম। কারণ কি দিয়ে বাক্যকে মানে ক্রিয়াকে প্রশ্ন করলে যেটা উত্তর পাওয়া যায়, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে ওটাকে কর্ম বলে। কি ভালো দেখায় না। কাজটা। তার মানে এটা হচ্ছে একটা কর্ম। এখন এইটাকে আমি যখন এই জায়গাতে এনেছি, কি ভালো দেখায় না। এখন ধরো কাজটা, আচ্ছা কাজটাতেই আসি। কাজটা কি? এটা হচ্ছে একটা নামপুরুষ। এখন আমি ধরো এটাকে মধ্যম পুরুষ বানাইলাম। তুমি, তুমি ভালো দেখায় না। এটা কি হয়? এটা কি হবে? তুমি ভালো দেখায় না? এটা কি হবে? বা ধরো আমি, আমি যদি বলি যে আমি ভালো দেখায় না। এটা কি হবে বাক্যটা? এটা হবে না। ঠিক আছে? আমি যদি বলি যে কাজটা ভালো দেখায় না, কাজটার মধ্যে যে আমি ভালো দেখায় না। এটা কি হবে? এটা হবে না। ঠিক আছে? তো সেক্ষেত্রে কি হবে আমার? মানে দেখায় দিয়ে হবে না। ক্রিয়ার রূপটা পরিবর্তিত হবে। যদি আমি এখানে মধ্যম পুরুষ কিংবা উত্তম পুরুষ ব্যবহার করি। এখানে আছে আমার কর্মটা আছে কি? কর্মটা আছে হচ্ছে কাজটা যেটা হচ্ছে একটা নাম পুরুষ। অর্থাৎ যখন এখানে নাম পুরুষ ব্যবহৃত হবে এবং এখানে আমার নাম পুরুষ বা যেই পুরুষই ব্যবহৃত হোক না কেন, পুরুষ যদি পরিবর্তন করি ক্রিয়ার রূপের পরিবর্তন হবে। ক্রিয়ার রূপের পরিবর্তন হবে। আর কর্তার জায়গাতে কি হবে? কর্তার জায়গাতে এখানে থাকবে কর্ম। কর্তার জায়গাতে কি থাকবে? কর্তার জায়গাতে এখানে কর্ম থাকবে। কর্ম হচ্ছে মেইন রোলটা প্লে করবে। কাজটা ভালো দেখায় না। এটা হচ্ছে এই যে আমি এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল তোমার কাজটা ভালো দেখায় না। আমি যদি এটাকে যে ধরো পুরুষ পরিবর্তন করি, আমি ভালো আ দেখাই না। এই ধরনের না। এটা হবে আমি ভালো দেখাই না। তুমি ভালো দেখাও না, এমন হবে। কিন্তু দেখায় দিয়ে তো সম্ভব না। তাহলে আমরা বুঝতে পারছি কর্মকর্তৃবাচ্য আর কর্তৃবাচ্য আসলে একই রকম। শুধু কর্তৃবাচ্যতে যেখানে থাকে কর্তা, কর্মকর্তৃবাচ্যতে ওই একই রোলটা প্লে করে কর্ম। আর আমাদের কাহিনী তো একই। আমি পুরুষ পরিবর্তন করব। পুরুষ পরিবর্তন করে দেখব যে আমার আ ক্রিয়ার রূপটা পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না। হ্যাঁ, এখন তোমরা চ্যাটে লিখো তোমরা কর্মকর্তৃবাচ্য বুঝলা কিনা? এটা একটু লিখো, হ্যাঁ? চ্যাটে আমাকে একটু লিখে জানাও তোমরা কর্মকর্তৃবাচ্য বুঝলা কিনা? এটা একটু আমাকে লিখে দাও। আচ্ছা, বুঝেছ। ঠিক আছে? হ্যাঁ, খুব সহজ। আমি যে টেকনিক গুলা বলে দিলাম, এটার জন্য তাহলে শুধু বইয়ের না, যত তোমাকে যদি কোন মানে একদম আবোল-তাবোল কোনো প্রশ্নও যদি দেয়, তুমি ইনশাআল্লাহ সেটা সলভ করতে পারবা। কোথায় থাকা হয়? এটা কোন বাচ্য? এটাই তো ঢাবিতে এসেছিল ৬ বছর আগে। সরি ৬ বছর ৫ বছর আগে এসেছিল ঢাবিতে। এটা কিন্তু পারা উচিত তোমাদের। এটা কিন্তু অনেক সহজ। কোথায় থাকা হয়? আমি কিন্তু এই ধরনের বেশ কয়েকবার করেছিলাম। উদাস প্রশ্ন মানেই ভাববাচ্য। কোথায় থাকা হয়? কোথায় যাওয়া হয়? কি খেলা হয়? ঠিক আছে? এটা হচ্ছে ভাববাচ্য। বাঁশি বাজে ওই মধুর লগনে। এটা কোন বাচ্চার উদাহরণ? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত বছরে আসা প্রশ্ন। এবং এটা কিন্তু একটা খুব ক্লাসিক এক্সাম্পল। বাঁশি বাজে ওই মধুর লগনে। এটা অনেক দেয়। বাঁশি বাজে ওই মধুর লগনে। দেখি তোমরা এটা পারো কিনা? সাবাস পোলাপান। কর্তৃবাচ্য বলছে সবাই এটা। হ্যাঁ, এটা কর্তৃবাচ্য। নাকি? না অন্য কিছু? এটা কর্মকর্তৃবাচ্য? আচ্ছা, এটা কর্মকর্তৃবাচ্য। এটা কেন কর্মকর্তৃবাচ্য? এইটা আমাকে একটু বলো। বাঁশি বাজে ওই মধুর লগনে। কারণ এখানে তুমি যদি কে দিয়ে প্রশ্ন করো, তাহলে কি ক্রিয়া তোমাকে কোনো উত্তর দিচ্ছে? না, উত্তর দিচ্ছে না। কি দিয়ে প্রশ্ন করো? উত্তর পাচ্ছ ক্রিয়াকে বাজে। কি বাজে? বাঁশি বাজে। কি বাজে? বাঁশি বাজে। এইবারে চলো আমরা পুরুষ পরিবর্তন করি। বাঁশি বাজে। উত্তম পুরুষ দেই। আমি, আমি তো বাজে হয় না। আমি বাজি হবে। তুমি, তুমি বাজো। তাহলে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে কর্তৃবাচ্য বুঝতে পারলাম। কিন্তু এখানে কর্তা কি আছে? কর্তা তো এখানে উহ্য। কর্তা তো এখানে উপস্থিত নাই, অনুপস্থিত। আমি যদি বলি কে বাজে? কোনো উত্তর নাই।
কি বাজে বললে উত্তর আছে। তাহলে এটা কর্মকর্তৃবাচ্য। সে যেন রাজশাহীতে আসে বাক্যটি কোন বাচ্যের উদাহরণ? তাহলে বুঝলা? আমি আজকে তোমাদেরকে বাচ্য যেভাবে পড়িয়ে দিলাম, তোমরা যদি একটু মাথায় রাখতে পারো ইনশাআল্লাহ, তোমার যেই ভর্তি পরীক্ষায়, যেই বিশ্ববিদ্যালয়ে যেভাবেই প্রশ্ন আসুক না কেন, কোনোভাবেই তুমি আটকাবা না। ইনশাআল্লাহ। আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি। এখন একটু প্র্যাকটিস করতে হবে। কারণ তাহলে এই সূত্রগুলা তখন মাথায় গেঁথে যাবে যে পুরুষ পরিবর্তন করলে কি হয় না হয়। সে যেন রাজশাহীতে আসে। এটা কোন বাচ্চের উদাহরণ? এটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিল। এই ২-৩ বছর আগে আসা প্রশ্ন। ৩ বছর আগের প্রশ্ন এটা। আর যেটা সবাই বলছে এটা কর্তৃবাচ্য। চলো দেখি। এটা এক্সাক্টলি এটা কর্তৃবাচ্য। সে যেন রাজশাহীতে আসে। সে হচ্ছে কে আসে? সে। তার মানে এখানে আমার কর্তা হচ্ছে সে। ক্রিয়া কি? আসে। চলো কর্তা পাল্টাই। আমি। আসে হবে না, আমি আসি। তুমি। আসে হবে না, তুমি আসো হবে। সো এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসটা আমি একটু ছোটই নিয়ে ফেলেছি ইচ্ছা করেই। যদিও আজকের ক্লাসটা আ মানে খাতা কলমে ৫:৩০ পর্যন্ত, কিন্তু ক্লাসটা আমি ৫ টার মধ্যেই শেষ করে দিলাম। তোমাদের এখন ক্লাস করা যতটা গুরুত্বপূর্ণ, সেলফ স্টাডি করা আরো বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু ক্লাসও মিস দেওয়ার কোনো সুযোগ নেই। আর যাদের ক্লাস জমে গেছে তারা যেটা করবা, তুমি লাইভ ক্লাসটা কন্টিনিউ করতে থাকবা। আর তোমার যে চ্যাপ্টার গুলো আছে তোমার বইয়ে, সেগুলো পূর্ববর্তী বছরের প্রশ্ন সলভ এবং শিকড় বইগুলো খুব মনোযোগের সাথে পড়বা। আর যদি তোমার মনে হয় যে ওই চ্যাপ্টারটা তুমি আ মানে বই পড়ে তোমার পোষাচ্ছে না, তাহলে তুমি লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাসগুলো দেখবা। অন্যথায় ওই রেকর্ডেড ক্লাস দেখতে যেয়ে সময় নষ্ট করো না। এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত। আর খুব দরকার পড়লে রেকর্ডেড ক্লাস সেটা একটু টেনে দেখার চেষ্টা কইরো আরকি। যদি একান্তই না চলে আরকি তোমার। আর তোমাদের পরীক্ষা থাকছে কবে? থাকছে আগামীকাল। শুরু হচ্ছে সকাল ৯ টা থেকে রেইনকোট এবং বাচ্চর উপরে। দুটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি আজকে গ্যারান্টি দিতে পারি যে আমি ২ নম্বর অন্তত তোমাদেরকে কনফার্ম করে দিয়েছি আলহামদুলিল্লাহ। রেইনকোট থেকে বা বাচ্চ থেকে যাই প্রশ্ন আসবে তোমরা পারবা, এতটুকু বিশ্বাস আমি রাখি। সো আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে বলো? তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও বলো। তারপরে আমরা আস্তে আজকের ক্লাসটা শেষ করি। হ্যাঁ, নিশাত, এই যে আমি যেটা বললাম এটা একটু ফলো করবা তাহলেই হবে। হ্যাঁ। তোমাদেরকেও ধন্যবাদ জাহেরা। আচ্ছা, হ্যাঁ, রাইটিং এর জন্য তাই বা তুমি আমাদের জাস্ট শিখর বইটা ফলো করবা। আর কিচ্ছু করা লাগবে না। আর আমি যতটুকু এক্সপ্লেইন করি এতটুকু যথেষ্ট তোমার রাইটিং এর কনসেপ্ট মাথায় গেঁথে নেওয়ার জন্য। শিখর বইটা যদি তুমি পড়ো তাহলে তুমি নিজেই বুঝে যাবা। আর ওই যে আমি বারবার একটা কথা বলি যে ১০ টা শর্টকাট, ২০ টা টেকনিক, ৩০ টা ছন্দ, এগুলোতে আমি বিশ্বাসী না। তোমাকে আমি বেসিক জিনিস বুঝাই দিছি। এখন তোমাকে যেভাবেই ঘুরায় পেঁচায় যে দেখ না কেন, তুমি নিজেই পারবা। সেটা আমি মানে আমি তো আর মানে কি বলবো যে আমি থাকি আর না থাকি। এটা হচ্ছে বাট তুমি আমার কথাটা এটা মনে থাকবে যে না ভাইয়া এমনি বলছিল এটা লিখতে। স্যার এমনি বলছিল। এটা এমনি লিখলেই হইলো। ঠিক আছে? অনেক ভালো লাগলো আজকের ক্লাস। থ্যাংক ইউ শামিমা। আর কোন প্রশ্ন নেই। ঠিক আছে, অলরাইট নিশাত। তাজমা বলছে স্যার আমাদের অ্যাডমিশন এক্সামে বাংলা আ না, না তাজমা না। নট শর্ট সিলেবাস। ওকে। সো সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আমাদের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম। আচ্ছা, বাই দ্যা ওয়ে, শিখবো জিতবো গ্রুপে তোমরা কিন্তু পোস্ট কইরো যদি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে।